বিয়ের ৩ বছর অতিবাহিত হলো, স্বামীর ঘর রেখে শাশুড়ির ঘরে রাত কাটাতে হয় প্রিয়তাকে। এটা নিয়ে শুরুতে তার আক্ষেপ না থাকলেও দীর্ঘদিন হলো স্বামীর সান্নিধ্য পেতে মন ছটফট করে। বিয়ের পর কোন নারী বা স্বামী থেকে দূরত্ব বজায় রাখতে চায়? অথচ তার তাই করতে হচ্ছে। সে কেবলই নিশ্চুপ হয়ে দিন গুনতে থাকে, কবে তার অপেক্ষার অবসান হবে, কবে তার স্বামীকে নিজের করে পাবে। এভাবে দীর্ঘ প্রতীক্ষার পর আজ তার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তাই কয়েকটি শাড়ি নিয়ে রান্নাঘরে শাশুড়ির কাছে যেতে নেয় পছন্দ করে দিতে। কিন্তু যাত্রাপথে দরজার বাহির থেকে একটি কথা শুনে থমকে গেল সে। তার শাশুড়ি বিচলিত হয়ে বলছেন, তাইব তো বিদেশ থেকে চলে আসছে মেজো বউ, বাড়িতেও পৌঁছে গেছে বলে, অথচ ছোট বৌমাকে ওর বলা কথাগুলো এখনো বুঝিয়ে বলতে পারলাম না। ও বাড়ি ফিরে আবার গন্ডগোল পাকাবে না তো? শাশুড়ি মায়ের বিচলিত কথার জবাবে সুমি নির্লিপ্ত কণ্ঠে বলে, ঝামেলা তো করতে পারেই আম্মা, আপনার ছোট ছেলে যে গোয়ার, বাড়ি ভর্তি মানুষজনও তো মানবে না। তার যে না হয় ছোট যাকে গিয়ে কথাগুলো বলে দেন। জবাবে তিনি ইতস্তত করে বলেন, কিন্তু বৌমাকে এসব বলি কি করে বলতো? তুমি একটু আমার হয়ে ওকে বলে দেবে, বুঝিয়ে বলো, ও যেন ভেঙে না পড়ে। দরজার আড়ালে দাঁড়িয়ে শাশুড়ির এমন কথা শুনে প্রিয়তার পিলে চমকে উঠল। সন্দেহের উদ্রেক হলো হৃদয়ে। তাকে কি জানাতে বলেছে তার স্বামী? যা বলতে তার শাশুড়ির এত দ্বিধা। আর তা না জানালে হুট করে হট্টগোলের কথাই বা আসছে কেন? বাই এনি চান্স কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তো? সে শুনেছে বিদেশ গিয়ে ভিসা সংক্রান্ত জটিলতায় ভুগে অনেককে বিয়ে করতে হয়। তাইও বউ এমন কিছু করেনি তো? পরে সে মেয়ে দেশে নিয়ে ফিরেছে। প্রশ্নটা মনে আসতেই নিজস্ব পৃথিবী চুরমার হয়ে গেল তার। মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। দম বন্ধ হয়ে আসতে চাইল বিশ্রীভাবে। এমন কিছু হলে সে সইবে কিভাবে? চোখ ছাপিয়ে কান্না এলো তার। কিন্তু মনকে বুঝ দিল এমন কিছু তো নাও হতে পারে। বিস্তারিত না জেনে কষ্ট পাওয়া বোকামি। সে কোনো মতো নিজেকে সামনে নিয়ে কান সজাগ রেখে তাদের কথোপকথন শুনতে লাগলো। কানে বাজলো সুমির আতকে ওঠা কণ্ঠের জবাব, না মা, আমি কিছুতেই এইসব করতে পারবো না। ছোট যা তার স্বামী আসবে বলে আজ 7 দিন হলো নিজের ঘর গোছাচ্ছে, পুরো ঘর গুছিয়ে নিজেও এখন সাজগোজ করতে বসেছে। এই আনন্দিত মুখের ওপর কি করে এসব বলবো আমি? ওই ছোট মনকে ভাঙার সাধ্য আমার নেই। কথাটা বলে মন ভার করলো সুমি। যা ভাঙার তো এমনিই ভাঙবে সুমি, হয়তো আগে অথবা পরে। তাইব এলে তো প্রিয়তা ঠিকই সব জানবে। মাঝখান থেকে এখন বলে কোনো ঝামেলা হবে না। তাই এত ইতস্তত না করে সরাসরি তাকে গিয়ে বলে দাও তাইব তার সাথে সংসার করতে চায় না। সে যেন তার নিজের সীমা মেপে চলে, পালে বাবার বাড়ি চলে যায়, ঝামেলা শেষ। তরকারিতে লবণ ছিটিয়ে পাশ থেকে হেয়ালি করে কথাটা বলল উপমা। সম্পর্কে প্রিয়তার বড় যা হয় সে। উপমার এমন হেয়ালি মিশ্রিত উত্তর শুনে তার দিকে কটমট করে তাকান জামেলা বানু। অভিব্যক্তিতে স্পষ্টতর ফুটে ওঠে তিনি বড় ছেলের বউয়ের কথা সন্তুষ্ট নন। প্রত্যুত্তরে তিনি বিরক্ত কণ্ঠে বলে ওঠেন, কি বলছো তা বুঝে বলছো তো বড় বউ? কথাটা এভাবে বলা যত সহজ, বৌমাকে গিয়ে বলা তত সহজ নয়। মেয়েটা কতদিন হলো স্বামী ফিরবে বলে আনন্দে আছে, ঘর দোর সাজিয়ে নিজে সাজতে বসেছে। এখন এটা শুনলে তার কি হবে সেটা ভেবেছো? শাশুড়ি মায়ের কথায় বিরক্ত হয় উপমা। সদৃশ্য শব্দ উচ্চারণ করে বলে, উফ আম্মা, যেখানে সে আর আমাদের কেউ হয়ে থাকছেই না, সেখানে তার চালচুলোর কথা ভাবার কোনো প্রয়োজন আছে বলেন? আপনার ছেলে দিয়ে ছেলের বউয়ের সাথে সম্পর্ক, আপনার ছেলেই তো তাকে মানছে না, তবে তাকে নিয়ে ভাবনা কিসের? জবাবে গম্ভীর কণ্ঠে জামেলা বানু বলেন, ভাবনার বিষয় তো আছেই উপমা। তায়ব যদি সত্যি প্রিয়তাকে ছেড়ে দেয়, তবে ছাই পড়বে এই বংশের ইজ্জতে। আমাদের শ্বশুরদের এই বংশে কোনো ছেলে 2-3 বিয়ে করে সংসার করা স্বাভাবিক ঘটনা, কিন্তু কেবলমাত্র দ্বিতীয় বিয়ে করবে বলে আগের বউও তালাক দেওয়া কোনো সহজ ঘটনা না। এইবারের নিয়মে তা নেই। এই ঘরে একবার যে মেয়ে পা রাখে সে সারা জীবনের জন্য রাখে। এখন চাইলেই কি সেই নিয়ম পাল্টাতে যাবে? আমরা মুরব্বি হয়েও এসব কিভাবে মেনে নিব বলো? শাশুড়ি মায়ের কথার প্রতিক্রিয়া স্বরূপ সায় মেলায় সুমি। অপরদিকে কোনো রূপ বিলম্ব না করে উপমা বলে ওঠে, যুগ বদলাইছে আম্মা, আগের খেয়ে ধরে থাকলে কি চলবে বলে? তাছাড়া এসব নিয়ম আপনারা ধরে রাখতে চাইলেও আপনার ছেলে যে তার রাখবে না, তা ভালো করেই জানেন। প্রিয়তাকে ডিভোর্স দেওয়া যেমন বাড়ির লোক মানবে না, তেমনি তাকে ডিভোর্স না দিলে আমার বোন নীলিও তাইবকে বিয়ে করবে না। সে সাপ বলে দিয়েছে, সতীনের ঘর করা
তার পক্ষে অসম্ভব ব্যাপার। তাই তাইয়ুবকে প্রিয়তাকে ডিভোর্স দিতেই হবে। তাই দেরি না করে তাকে জানিয়ে দেন। দেবজি এতদিন পর এসে ঝামেলা লাগাক, তা ভালো দেখাবে না। দরজার বাইরে দাঁড়িয়ে এসব শুনে আকাশ থেকে পড়ার জোগাড় হলো প্রিয়তার। কোথাও যেন বাজ পড়ল মনে হলো। তার বর তবে দেশে ফিরে তাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করার প্ল্যান করেছে, আর এসবকে নীরব সমর্থন করে চলেছে সবাই। সে আর সহ্য করতে পারল না, পা ফেলে এগিয়ে গেল ঘরে। ওকে দেখে জামেলা বানু সুমি ভরকে গেল। তড়িৎ মুখ শুকনো করে ফেললেন জামেলা বানু। উপমার মাঝে কোনো হেলদোল দেখা গেল না, বরং বিজয়ের হাসি হাসল সে। প্রিয়তার হাতে 3টি শাড়ি ঝুলছে, যা পছন্দ করে দেওয়ার জন্য সাথে এনেছিল সে। শাড়িটা হাতে ধরে রেখে কাপা কাপা গলা সে জিজ্ঞেস করলো, মা, আপনারা যা বললেন তা কি সত্যি? উনি সত্যি আর আমার সাথে সংসার করবেন না বলেছেন? প্রিয়তার প্রশ্নে অসহায় চোখে তাকান জামেলা বানু। মুখ গুলিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারেন না সে। বিবেক টনটন করছে তার। মেয়েটার মনের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় যেন নিজ চোখে দেখছেন তিনি, যার বিধ্বস্ততা তার চোখে মুখেও ফুটে উঠেছে। তিনি বেশ বুঝতে পারছেন মেয়েটা সব কথা শুনেছে, কিন্তু সে যে দরজার বাইরে ছিল এটা তিনি বুঝতে পারেননি। তীব্র অনুশোচনায় দু চোখে দৃষ্টি নামিয়ে ফেললেন তিনি। কিছু সময় নীরব থেকে প্রিয়তা সুমির দিকে তাকিয়ে বলে ওঠে, সে কি সত্যি এই কথা বলেছে ছোট ভাবি? সে সত্যি নীলি আপুকে বিয়ে করবে জানিয়েছে? জবাবে মাথা নুয়ে ফেলল সুমি। এদের নীরবতাতেই উত্তরটা লুকানো ছিল। তবুও উপমা পাশ থেকে তার ভদ্র ভাষার আড়ালে লুকিয়ে রাখা বীজদার দেখিয়ে বলল, সত্যি না মিথ্যা তা না হয় নিজ চোখেই দেখো তুমি। আমার বোন নীলে আর তাইব যখন একসাথে বাড়ি ঢুকবে তখনই উত্তরটা পেয়ে যাবে আশা করছি। কথাটা বলে কেমন করে হেসে উঠল উপমা। তা দেখে উত্তেজিত হলো প্রিয়তা। বিয়ের পর থেকেই উপমার কটু কথা শুনে চলতে হচ্ছে তাকে। তার ছোট বোনের স্থানে প্রিয়তা এবারের বউ হওয়ার ব্যাপারটা উপমা মেনে নেয়নি কখনো। উপমার আশা ভঙ্গ হয়েছে জন্য এমন করেছে ভেবে এতদিন নীরবে এসব সহ্য করে গিয়েছে সে। হয়তো একদিন সব ঠিক হবে ভেবেছিল, কিন্তু আজ এমন অবস্থায় রাগে তার শরীর জ্বলে উঠল। জবাবে সে বলল, ও, আপনার বোন তাহলে এখন এই উদ্দেশ্য হাসিলে নিজের লেজ এগিয়ে দিয়েছে, তাই না? সাথে করে নিয়ে আসবে তাকে, তো বেশ আনুক। কিন্তু আমার অপরাধটা কি সেটা না শুনে আমিও যাচ্ছি না এ বাড়ি ছেড়ে। একসময় তো নীলি আপুকে রিজেক্ট করেই তিনি আমাকে বিয়ে করলেন। এখন আবার সেই নীলি আপুর জন্যই আমাকে ছাড়বেন? কারণটা কি তার জবাব আমার জানতে হবে না? উত্তেজিত হয়ে কথাগুলো বলে প্রিয়তা। তার কথায় উপমা সহাস্য মুখে বলে, মানুষ একবার ভুল করে কাঁধে পা ফেলেছে বলে যে সেখানেই পা ডুবিয়ে রাখবে তা তো নয় ছোট যা, বরং কাদা থেকে পা তুলে তাড়াতাড়ি ধুয়ে ফেলাটাই মানুষের কর্ম। তাইবও তাই করেছে। আমার বোনকে রিজেক্ট করে তোমাকে বিয়ে করার মতো ভুলটা সে অনেক আগে ধরতে পেরেছে। তাই তো দেশে ফেরার আগে নিজের জীবনের ভুল শুধরে নিতে চাইছে। তুমি বরং আর অপমানিত না হয়ে এখন নিজের বাড়ি ফিরে যাও। নিজের স্বামীকে অন্যের সাথে দেখে সহ্য করতে পারবে না। আপনার আর দরদ দেখানো লাগবে না। নিজের জ্ঞান আমার আছে, কি করব না করব সেটা আমার ব্যাপার। বোনকে তো লেলিয়ে দিয়েছিলেন আমার সংসার ভাঙতে, এবার শান্তি তো। দাঁতে দাঁত চেপে এসব বলে প্রস্থান করে প্রিয়তা। তার কথায় ক্রুদ্ধ হয় উপমা, কিন্তু জবাব দেওয়ার সুযোগ পায় না। প্রিয়তা ততক্ষণে চলে গিয়েছে। জামেলা বানু কিছু না বলে উপমার দিকে একবার কড়া চোখে তাকিয়ে দেখে প্রিয়তার পিছু যায়। ঘরে গিয়ে চুপটি করে বসে রয়েছে মেয়েটি। তাকে সাহস দিয়ে তিনি বললেন, তুমি একদম চিন্তা করো না মা প্রিয়তা। তাইব আর একটা বিয়ে করলেও এই বাড়িতে নিজের পুরো দস্তুর অধিকার পাবে তুমি। আমি এখনো মারা যাইনি, আর আমি থাকতে এই বাড়ির চৌকাঠ থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না তোমাকে। কথাটা বলে প্রিয়তার কাঁধে হাত রাখলেন তিনি। জবাবে প্রিয়তা মুখ গম্ভীর করে বলল, আপনার ছেলে যদি সত্যি অন্য কাউকে বিয়ে করে তবে এ বাড়িতে থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই আম্মা। সতীনের ঘর করার শখ আমারও নেই। তবে আমি থাকতেও অন্য নারীতে জড়ালো কেন? আর যদি এমনটাই করবে তবে আমাকে বিয়ে করলো কেন? এর জবাব আমার চাই। আমার জীবন নিয়ে এত সহজে কাউকে খেলতে দিব না আমি। জবাবদিহি করতে হবে এর জন্য। এমনকি আপনারা যদি সায় দেন আপনাদেরও পস্তাতে হবে বলে দিলাম। জামেলা বানু প্রিয়তাকে প্রত্যুত্তরে কিছু বলতে গিয়েও দমে গেলেন। মেয়েটির শক্ত চোখ মুখের দিকে তাকিয়ে থমকে গেলেন একেবারে। এ যেন এক অচেনা নারী, এই সমাজ থেকে একদম ভিন্ন কেউ। যেখানে অন্য মেয়ে হলে এমন সংবাদে কেঁদে বুক ভাসাতো, অথচ এই মেয়ে নিজের ঘর ভাঙার গান শুনেও নীরব, নিস্তব্ধ। ঝামেলার হঠাৎ করে মনে হলো সব যেন পাল্টে গিয়েছে। এই দুনিয়াও বদলে গিয়েছে। আগের রীতিনীতি পোড়ার গন্ধ তার নাক ছুঁয়ে দিল যেন। সে কেবল ফ্যালফ্যাল করে চেয়ে রইল। বরের পাশে আধুনিক পোশাকে সজ্জিত নীলিকে দেখে হৃদয় ভেঙে খান খান হয়ে যায় প্রিয়তার। যে মানুষটার অপেক্ষায় সে 2 বছর ধরে অতি যত্নে তিলে তিলে ভালোবাসার প্রাসাদ সাজালো,
তা মুহূর্তেই চুরমার হয়ে যায়। তার আঘাতে হৃদয়ের রক্তক্ষরণ হয়, চোখ দুটো ঝাপসা হয়ে আসতে চায়, কিন্তু সেসবকে আশকারা দেয় না সে। যে মানুষ তার ভালোবাসার প্রাসাদে সানন্দে আগমন না করে দূর থেকেই ভাঙার অস্ত্র নিয়ে ফিরেছে, সে মানুষের জন্য তার চোখের মূল্যবান পানি ফেলবে না সে, বরং তাকে ভাঙতে কেউ ইট ছুঁড়ে মারলে সেও উল্টো পাটকেল ছুঁড়ে দিবে। মন ভাঙা সব যন্ত্রণাকে উপেক্ষা করে সে নির্লিপ্ত স্বরে বলে ওঠে, দেশে ফিরেই দেখছি হবু বউয়ের আঁচল ধরে ঘুরঘুর করা শুরু করেছেন। এয়ারপোর্ট থেকে সঙ্গী হলো নাকি? প্রিয়তার প্রশ্নে তাইয়েব তার সামনে দাঁড়ানো তার বধূর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কেমন অগোছালো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মেয়েটি। তারপর নীলিকে দেখল সে। সে আসবে বলে নিজেকে কত পরিপাটি করেছে নীলি। নিজের বউ ও হবু বউয়ের মাঝের ফারাক নিজের চোখে আবারও ধরা পড়ল তার। সে প্রিয়তার প্রশ্নের জবাব না দিয়ে কেবল ক্লান্ত স্বরে বলল, আমার বিশ্রাম দরকার আম্মু। অহেতুক কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। মানুষজনকে তাদের সীমা বুঝিয়ে দিও। কথাটা বলে গটগট করে নিজের ঘরে চলে গেল তাইয়েব। সেদিকে তাকিয়ে ক্ষীণ হাসি হেসে নীলি পাশে থেকে বলে ওঠে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এয়ারপোর্ট থেকে নয়, ইউকে থেকে তার সঙ্গী হয়েছি। আমিও যে তার সাথে সেখানে পড়তে গিয়েছিলাম, ভুলে গিয়েছ? সে যেতেই পারো। তা তোমার বর এইটা কি বলে গেল বলো তো? তবু তুমি কিসের আশায় এখানে আছো? কোনো স্বার্থটার্থ অবশিষ্ট আছে নাকি? নাকি আমাদের বিয়ে নিজ চোখে দেখে বাড়ি ফিরতে চাও? কোনটা? কথাটা শুনে প্রিয়তা ব্যঙ্গ করে জবাব দেয়, এতটা দুর্দিনও আমার আসেনি আপু, যে কোনো কিছুর আশায় থাকতে হবে। ওসব স্বার্থের আশা তো আপনাদের থাকে। আর রইল আপনাদের বিয়ে দেখা, করছেন তো দ্বিতীয় পাত্র বিয়ে। এটা এত খুশি হয়ে দেখার কিছু নেই। কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে নীলি। দাঁতে দাঁত চেপে বলে, তোমার কথার এই স্ত্রীর জন্যই তৈয়ব ছাড়তে চাইছে তোমাকে। স্বামীকে সম্মান করতে জানো না, অভদ্র মেয়ে মানুষ। প্রিয়তা এবার তাচ্ছিলের হাসি এসে বলে, আমি আসলেই অভদ্র মেয়ে মানুষ। আসলে কি বলুন তো, অন্যের জামাইয়ের পেছনে পড়ে থাকার মতো ভদ্রতা শেখা হয়নি আমার। বাবা মা বেঁচে নেই তো, ওসব কে শিখাবে? কথাটা বলে নীলির বাবা মাকে এক পলক দেখে সেখান থেকে প্রস্থান করে প্রিয়তা। এই কালনাগিনীর মুখ আর দেখতে চায় না। এমনিতেও সব বিষিয়ে উঠেছে, নিজেকে হালকা করার জন্য একটু সময় দরকার। অপরদিকে নীলি তার যাত্রাপথে অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রিয়তা যে কথার পৃষ্ঠে কথা বলতে শিখে গিয়েছে তা তার জানা ছিল না। নিজেকে ধাতস্থ করে নিয়ে নিজেদের ফ্ল্যাটের দিকে যাত্রা করে নীলি। একই বিল্ডিং এর ৫ম ফ্লোরে তাইয়েবরা ও ৭ম ফ্লোরে নীলিরা থাকে, তাই একসাথেই এত দূর আসতে পেরেছে তারা। সময়টা ভালোই কেটেছে, কিন্তু বাসার সামনে এসে মুডটা নষ্ট হয়ে গেল। ২ বছর বিদেশ থেকে আরো একটা উচ্চ ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছে তাইয়েব। তাকে দেখতে এখন এবারই নিকট আত্মীয়দের ভিড়। সেই ভিড়কে উপেক্ষা করে তাইয়েবের রুমে দুই পক্ষের মুরব্বীরা জড়ো হয়েছে। প্রিয়তার পক্ষের মুরব্বী বলতে কেবল তার বড় ভাই উপস্থিত আছে। তাদের আলোচনার বিষয়বস্তু তাইয়েবের হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ। বড়দের মাঝে প্রিয়তা নিজে কোনো কথা বলল না। তার হয়ে তার বড় ভাই বোনের স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাইছো বলো তো? এসব কি করছো তুমি? বিয়েটা কি ছেলে খেলা নাকি? একবার ইচ্ছা হচ্ছে তো বিয়ে করলে, আবার মন চাইলে ছাড়তে চাইছো। এগুলো কি ধরনের ছেলে মানুষই খেলা? তার কথার বিপরীতে তাইয়েব ভাবলেশীন কণ্ঠে জবাবে বলে, আমি কোনো ছেলে মানুষই করছি না, বরং বাস্তব যা তাই বলছি এবং করছি। তার এমন গাছাড়া ভাব রাগান্বিত করে তোলে প্রিয়তার ভাইকে। এবার সে রুষ্ট কণ্ঠে বলে, তো তোমার সেই বাস্তবটা কি তাইয়েব? অন্যের জীবন নিয়ে খেলা? কিন্তু তুমি জেনে রাখো, আমার বোনকে নিয়ে খেলা এত সহজ নয়। তাইয়েব এবার পূর্ণ দৃষ্টিতে প্রিয়তার ভাই প্রান্তর দিকে তাকায়, গম্ভীর হয়ে বলে, আমি কারো জীবন নিয়ে খেলছি না প্রান্ত ভাই, এটা আপনিও ভালো জানেন। আমি বরং মুক্তি দিচ্ছি তাকে। বিয়ের পর ১ বছর আমি এ বাড়িতে ছিলাম, ১টা বছর তো কম সময় নয়। অথচ তার মাঝেও তার সাথে আমার বনিবনা হয়নি। সে আমাকে একটাবার স্পর্শ অবধি করতে দেয়নি, বরং পালিয়ে বেরিয়েছে। এভাবে কখনো সংসার হয় না। কোনো পুরুষ এভাবে থাকতে পারে না। আমিও আর এভাবে মানিয়ে চলতে পারবো না। আমার এখানে থাকলে তারও যেহেতু কষ্ট হবে, তাই তাকে ডিভোর্স দেয়া যুক্তিযুক্ত মনে করছি। আর আমি নীলিকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি বছর ২ আগেই। সে শিক্ষিতা, স্মার্ট ও আধুনিকা। আমরা দুইজন একই প্রফেশনের। তার চেয়ে বড় কথা, আমি বিবাহিত হওয়া সত্ত্বেও সে আমাকে বিয়ে করতে রাজি। সে আগে থেকেই আমাকে ভালোবাসে। এর চেয়ে বেটার অপশন আমি আর একটা পাবো না। এটাই বাস্তবতা। এসব শোনার পর বিষাক্ত এক অনুভূতির গন্ধ পেল প্রিয়তা। লোকটার প্রতি সব অনুভূতি ক্ষণকালের জন্য উবে গেল তার। শুধুমাত্র দৈহিক সম্পর্ক হয়নি বলে আরেকটা বিয়ে করবে?
সে তো তখন ছোট ছিল, এসব ভয় পেত। পাওয়াটা অস্বাভাবিকও নয়। এতটুক জ্ঞান কি এ লোকের নেই? এমন মানুষের সাথে সংসার করার, নিজের অধিকার রাখার ইচ্ছেটাও উবে গেল। যেখানে সম্মান নেই সেখানে জোর করে ঘর টিকিয়ে রাখার মানে হয় না। তাই তো একদম নীরব হয়ে রইল সে। এদিকে তাইয়েবের কথাটা শুনে বিতৃষ্ণায় মুখ ছেয়ে গেল জামেলা বানুর। মায়ের সামনে মুখে কোনো লাগাম নেই। এই কেমন ছেলে পেটে ধরেছেন তিনি। রাগে ঘুতঘুত করে তিনি বলেন, এই কথা তোর আগে মাথায় ছিল না? প্রিয়তার বয়স কম ছিল, তার উপর সে ছোট থেকে একটু অন্যরকম। আমরা তাকে বিয়ে করার আগে 1000 বার বারণ করে বুঝিয়েছিলাম তোকে, তখন তো কিছু মানিসনি, জিদ করে মেয়েটাকে বিয়ে করলি তখন। আর এখন সেই ওকেই ছাড়তে চাইছিস? আমাদের কথা না হয় না ভাবিস? সে কি খেলার পুতুল? বাপ মা মরা মেয়ের ডিভোর্স হলে তার কি হবে সে খেয়াল আছে? আচ্ছা মানলাম প্রিয়তার সাথে তোর বনিবনা হয়নি কখনো, তোর আর মানিয়ে নেওয়া সম্ভব না। তুই নীলাকে বিয়ে করে নতুন করে সংসার করবি, ঠিক আছে, আমরা মেনে নিয়েছি। কিন্তু প্রিয়তাকে ডিভোর্স দেওয়ার কি দরকার? দুই বউ নিয়ে সংসার করা যায় না? প্রত্যুত্তরে তাইয়েব নির্লিপ্ত ভঙ্গিতে বলে, আম্মু, প্রিয়তাকে রাখতে আমার কোনো আপত্তি নেই। সে যদি থাকতে চায় এখনের মতোই থাকতে পারে। ওকে নিয়ে মাথা ঘামাবো না আমি। আমি তো শুধু বলেছি আমি। তাইয়েব তার কথা সম্পূর্ণ করতে পারে না। তার আগে নীলি প্রতিবাদ করে বলে, কিন্তু আমার আপত্তি আছে এতে। আমি কখনই সতীনের সংসার করব না। হয় সে মেয়েকে ডিভোর্স দিবে তুমি, না হয় আমি তোমাকে বিয়ে করব না, অন্য মেয়ে খুঁজে নিও তুমি। জামেলা বানু নীলির দিকে চোখ বড় করে তাকিয়ে বলে, এ কি কথা মেয়ে? বিবাহিত ছেলেকে বিয়ে করবে আর সতীনের সাথে ঘর করতে পারবে না? তায়ব যখন তোমাকে ছেঁচড়ায় বিয়ে করতে চাইছে তখন তুমিই তায়বের প্রথম গুরুত্ব হয়ে থাকবে। প্রিয়তা কেবল থাকার মতো একটা ঘর পেল, মেয়েটার এই হলে ঢের, তাতেও আপত্তি? প্রান্ত এবার তার ছেলের হাসি হেসে বলে ওঠে, তার বড়ই যখন অন্য কারো হতে চলেছে তখন তার উসিলায় আমার বোনের ঘর দিয়ে কি হবে আন্টি? তার থাকার জন্য তার ভাইয়ের বাড়ি অবশিষ্ট আছে। বরবিহীন ঘরে তার থাকতে হবে না। প্রান্তর এমন কথায় তার দিকে দৃষ্টি দেয় সবাই। হুট করে তার এমন কথা বেশ চমকে দিয়েছে তাদেরকে। জামেলা বানু সচকিত দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে বলে, তুমি কি বলো, চলে যেতে চাইছো? প্রিয়তা ধাতস্থ কণ্ঠে বলল, জি আম্মা, এখানে থেকে বিনা পয়সার নাটক দেখার শখ বা সময় কোনোটাই আমার নেই। তার চেয়ে নিজেকে গুছিয়ে নিতে সময় দেওয়া দরকার। প্রিয়তার স্বীকারোক্তি অবাক করে দিল সবাইকে। একটু আগেও যে প্রিয়তা নিজ অধিকার ত্যাগ করে এ বাড়ি থেকে কোথাও সরবে না বলেছিল, ক্ষণকালের ব্যবধানে সেই বলছে এ ঘর তার চাই না। প্রিয়তার এমন কথায় উপমা অবাক হয়ে গেল। প্রিয়তা ও তার ভাই যে হুট করে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে এটা ভাবেনি সে নিজেও। তারা তো ভেবেছিল মেয়েটির যাওয়ার জায়গা নেই বলে এখানেই মাটি খাঁচে পড়ে রইবে, যেভাবে ঠিক এতদিন পড়েছিল সেইভাবে। কিন্তু তাদের সেই ভাবনা যেন ভুল প্রমাণিত হলো প্রান্তের কথায়। বড় বড় চোখ করে তারা তাকিয়ে রইল। কেবল নির্লিপ্ত তাইয়েব চোখ ফিরিয়ে নিল। তার ভাবভঙ্গিতে স্পষ্ট এমন কিছু হবে সে নিশ্চিত ছিল। পুত্রবধূর উত্তরে নীরব হয়ে যায় জামেলা। এমন একটা পরিস্থিতি যেখানে তার ছেলেটা মেয়েটাকে রাখতে চায় না, সেখানে সে ঠিক কি বলবে বুঝেও পায় না। নিজ স্বামী হয়ে এভাবে ভরা আসরে বলছে এই মেয়েকে দিয়ে সে সুখী নয়। একটা মেয়ের জন্য এমন পরিস্থিতি যে কতটা কষ্টকর তা তিনি নিজে কখনো উপলব্ধি না করলেও আজ স্বচক্ষে দেখতে পাচ্ছে যেন। এতেই নিজেকে কেমন অসহায় লাগছে তার। জামেলা বানুর কেবলই মনে হচ্ছে যদি তার ক্ষমতা থাকতো তবে সে সব ঘটনা পিছিয়ে দিত, ঘটনার মোড় টেনে থামিয়ে দিত বছর দিনেক আগে, যেখানে তাইয়েব প্রিয়তাকে বিয়ে করে কত সন্তুষ্ট চিত্তে ছিল, সবসময় বউকে কাছে পাশে রাখতে চাইতো, আর প্রিয়তা তার থেকে পালিয়ে বেড়াতো। এসব দেখে তখন কতই না বিরক্ত হতেন তিনি। অথচ এই অবেলার স্মৃতিতে ওসবই মধুর ঠেকছে। মনে হচ্ছে দিনগুলো ফিরে আসুক। অথচ যেদিন একবার যায় তা কখনো ফিরে আসে না। যদি আসতো তবে সবাই যে তার ভুলগুলো মুছে ফেলতো। তপ্ত শ্বাস ছাড়ে জামেলা বানু। প্রান্তর দিকে তাকাতে সে আবারও বলে, শুনলেন তো ওর মনোভাব। এখন আর কারো আপত্তি থাকার কথা নয়। ওকে আজই সঙ্গে নিয়ে যাব আমি। তাকে তার বিয়ের সময় দেওয়া, মায়ের স্মৃতি ধারণ করা গহনাগুলো ফিরিয়ে দিয়ে দেন। সাথে আজই সব মিটমাট করে নেওয়া প্রয়োজন। কথাটা বলে আর চোখে তাইয়েবের দিকে তাকালো প্রান্ত। লোকটি এখনো ওভাবেই বিছানায় বসে রয়েছে। তাকে দেখা মাত্র চোখে দৃষ্টি নামিয়ে ফেলল সে। প্রিয়তা ও তাইয়েবের মাঝের সম্পর্কের ফারাক একসময় সবার দৃষ্টিতে এসেছিল। প্রিয়তার যখন বিয়ে হয় তখন তার বয়স 15 মাত্র। ওই বয়সে গ্রামের অনেক মেয়ে সংসারে জড়িয়ে গেলেও প্রিয়তা স্বামী বুঝতো না। কেবলই তার থেকে পালানোর বাহানা খুঁজতো। তার আকাশ ভালো লাগতো, বাতাস ভালো লাগতো, ভালো লাগতো ঝুম বৃষ্টিতে ছাদে ভিজতে। মাঝে মাঝে তার কড়া রোদও দেখতে ভালো লাগতো।
এই শহরের আনাচ কানাচে বিকেল নামা মন ভরে দেখতে ভালো লাগতো, অথচ তার স্বামী চাইতো প্রিয়তা এসব রেখে তার সান্নিধ্যে থাকুক। আর ৫-১০টা স্বামী যেমন চায় ঠিক তেমন, যেটা প্রিয়তার জন্য অসহ্য লাগতো। ভয় পেত সে তাইয়েবকে, কিন্তু এখনো কি সেই অনুভূতি আছে জানে না প্রান্ত, জানে না অন্য কেউ। প্রিয়তাকে দেখে এখন কিছু আঁচ করাও যায় না। তাদের মন মস্তিষ্ক বলে এই ৩টা বছরে 18তে পদার্পণ করেছে সে, এখন তো ওর স্বামী বোঝার কথা, হয়তো বোঝেও সে, অথচ তার স্বামী আর তাকে চায় না। এই সবটা জানার পর জোর করে এই সংসার টিকিয়ে রাখতে চাওয়ার মতো বোকামি নিজ ভাই হয়ে কিভাবে করবে সে? তার জীবনে আপন বলতে আছেই কেবল এই একটা বোন। এই বোনটাকে সে অবহেলায় ফেলে যেতে পারে না, তাই নিজের উচিত কর্ম বুঝে নিয়ে সে ক্লান্ত স্বরে বলল, কারো অনাগত সংসারে দুঃখের কাঁটা হয়ে ফুটে থাকবে না আমার বোন। নিশ্চিন্ত থাকতে পারো তুমি। ডিভোর্স পেপারও সে পাঠিয়ে দেবে, কিন্তু তার কাবিননামার পাওনাটা দিয়ে দিব। প্রান্তর কথার সমাপ্তি নিজেই টেনে দিল তাইয়েব। ভাইয়ের কথায় এভাবে ফুল স্টপ পড়ার প্রিয়তা বুঝে গেল এ বাড়ি আর তার কোনো স্থান নেই। একটা তপ্ত শ্বাস ছাড়ে প্রিয়তা, অতঃপর এই ঘর থেকে বেরিয়ে যায়। এক একে সবাই বেরিয়ে যায়। তাইয়েব সেদিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখে। প্রিয়তার বিধ্বস্ত মুখখানা দেখে হাহাকার করে উঠেছিল হৃদয়। এই তো, এই মুখের অধিকারিণীকেই জীবনের প্রথমবার ভালোবেসেছিল সে। কত বাধা বিপত্তিকে উপেক্ষা করে বিয়েও করেছিল। সংসার জীবনের ৩টি বছর তার সাথে আবদ্ধ থেকে এখন নিজে থেকেই সরিয়ে দিতে হলো তাকে। জীবন এই কেমন খেলা খেললো তার সাথে? সে ঠায় বসে থেকে নিজের ভালোবাসার নীরব বিদায় দেখে গেল। বুকের বাঁ পাশটায় পুরাতন স্মৃতিগুলো কেমন টনটন করে উঠল। বুক চিরে বেরিয়ে এলো একটি দীর্ঘশ্বাস। বুকের যন্ত্রণার কাঁচানো স্বরে মনে মনে সে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবেসেছিলাম প্রিয়তা, অনেক শখ করে বিয়ে করেছিলাম তোমায়, অথচ আমার ভাগ্য দেখো, তোমাকে নিজের করে পেয়েও নিজের নামে বন্দি রাখতে পারলাম না। ঠিক পালিয়ে গেলে তুমি, আমিও নিজ হাতে উড়িয়ে দিলাম। তাইও বিদেশ যাওয়ার পর এই 2টা বছর এক বিছানার কাছে পাশে থেকে তুমি আমার মেয়ে হয়ে উঠেছিলে মা। এইটা তুমি রাখো, আর এক মাস স্মৃতি হিসাবে রাখো। প্রিয়তাকে তার গহনাগুলো আলমারি থেকে বের করে বুঝিয়ে দেওয়ার সময় জামেলা বানু নিজের একজোড়া বালা দিয়ে উক্ত কথাগুলো বললেন। সেই সাথে চোখের পানি ফেললেন তিনি। সেদিকে ফ্যাল করে তাকিয়ে রইল প্রিয়তা। এটা অপ্রত্যাশিত ছিল। যেই মহিলা বিয়ের পর প্রথম দিকে তাকে নজরে নজরে রাখত, খুঁটে খুঁটে ভুল ধরত, আজ প্রিয়তার মনে হলো এই বাড়িতে এই একমাত্র মানুষ যে তাকে মন থেকে ভালোবাসে। জামেলা বানুরও ঠিক এমনটাই মনে হচ্ছে। তিনি অঝরে চোখের পানি ফেলছেন। আসলে নারী জাতি বড় বিচিত্র অনুভূতির বাহক। যেই মেয়েকে একসময় তিনি পুত্রবধূ রূপে চান না বলে নারাজ ছিলেন, এখন সেই মেয়ের জন্যই তার ভীষণ দরদ হচ্ছে। তিনি এই মুহূর্তে প্রিয়তাকে জড়িয়ে ধরে বললেন, তোমাকে এই বাড়ি আনতে না চাইলেও কখনো এই বাড়ি ফিরিয়ে দিব ভাবিনি আমি, অথচ ভাগ্য দেখো আজ তাই করতে হচ্ছে। তবে তোমার সাথে আমার সম্পর্ক দূর হবে না কখনো। মায়ের ছায়া হিসাবে দূর থেকে হলেও আমাকে কাছে পাবে তুমি। অনেক বড় হও তুমি, জীবনে অনেক সুখী হও। আমার ছেলের সাথে থাকতে না পারলে অন্য স্বামীর ঘরে সুখী হও। আমি দোয়া দিলাম তোমাকে। এমন আরো কত কি বলে গেলেন তিনি। প্রিয়তা নীরবেই সব শুনে গেল। অন্য স্বামীর ঘর কথাটা কানে বজ্রপাতের ন্যায় আঘাত হানল। সে সত্যি কি কখনো দ্বিতীয় বিবাহে আবদ্ধ হবে? এত কিছুর পরও পুরুষ জাতি কি বিশ্বাস হবে তো তার? জানে না প্রিয়তা। সে কোনো জবাবও দিল না, কেবলই লেপ্টে রইল মাতৃতুল্য শাশুড়ির বুকে। সে যাওয়ার সময় শাশুড়ি মায়ের হাত ধরে নিচু স্বরে বলল, ছোটবেলায় নিজের মাকে হারিয়েছিলাম মা। সংসারের এই 3 বছরে আপনাকে পেয়ে মনে হয়েছিল মায়ের অভাব ঘুচে গিয়েছে। আপনি আমাকে নিজ সন্তানের মতো ভালোবেসেছেন, কখনো সখনো শাসনও করেছেন। আমি যদি উত্তরে কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন মা, আসি। কথাটা বলে বেরিয়ে আসে সে। সাথে পিছনে জামেলা বানু এগিয়ে আসে। ড্রয়িং রুমে এগিয়ে আসতে দেখতে পায় সুমি কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। ওকে দেখে এগিয়ে যায় প্রিয়তা। ভ্রু কুচকে বলে, কিছু বলবে ভাবি? প্রিয়তার প্রশ্নে সুমি সচকিত দৃষ্টিতে তাকায়। মলিন কণ্ঠে জিজ্ঞেস করে, চলে যাচ্ছই তাহলে? জবাবে প্রিয়তা নির্লিপ্ত কণ্ঠে বলে, ভাবি, যার ছেলে এ বাড়ি থেকেছি, সেই মানুষটাই যখন চায় না আমি এখানে থাকি, সেখানে যুদ্ধ করে তো আর টিকে থাকা যাবে না। সুমি জবাবে দ্বিধা করে বলে, কিন্তু তুমি তো বললে নিজের অধিকার ছাড়বে না। তুমি না গেলে তো জোর করে কেউ তোমাকে ডিভোর্স দিতে পারবে না। আর ডিভোর্স না হলে তোমার বরের নীলের সাথে বিয়েও হবে না। সুমির এহেন কথায় দুঃখ মিশ্রিত হাসি দেয় প্রিয়তা। অতঃপর দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে বলে, এসব করতে হলেও তো ওনার সাথে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ করে আমি জয়ী হয়ে গেলেও পরবর্তীতে কি কোনো ফায়দা হবে বলো? সুমি এবার ক্যাবলার মতো চেহারা করে বলে,
তোমার সংসার তো টিকে যাবে। এর চেয়ে আর বড় কোনো ফায়দা আছে বলো? জবাবে তাচ্ছিলের হাসি হাসে সে। অতঃপর দায়সারা কণ্ঠে বলে, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা যায় ভাবি, কিন্তু যুদ্ধ দ্বারা একে অপরের সাথে আবদ্ধ হয়ে সংসার করা যায় না। এভাবে যুদ্ধ করে সংসার টিকালে পরবর্তীতে আমার জীবন অতিবাহিত করা কঠিন হয়ে যাবে। বিচ্ছেদের পরে সুখে বা দুঃখে একা ভালো থাকা যায়, কিন্তু অন্যের মাঝে এভাবে জোর করে এমন পরিস্থিতিতে সংসার টিকিয়ে ভালো থাকা যায় না। আর আমি চাইও না এভাবে থাকতে। সুমি এবার নীরব হয়ে গেল। সত্যি, জোর করে কখনো সংসার হয় না, আর হলেও সেটাতে প্রতি মুহূর্তে অবজ্ঞার যন্ত্রণা ছাড়া অন্য কিছু অবশিষ্ট থাকে না। কিন্তু সে চাচ্ছে এই মেয়েটির ঘর না ভাঙুক। এমন মিষ্টি একটি মেয়ে এতদিন একসঙ্গে ছিল, এর বিচ্ছেদ না হোক। নিজেদের মাঝের বন্ধনটাকেও ছিন্ন করতে ইচ্ছে করছে না তার, কিন্তু চাইলেও কি আর এই বাঁধন ধরে রাখা যাবে? যেখানে সুতোর টান সেখানে যে ছিঁড়ে গিয়েছে, সেখানে তাদের দুই জায়ের বিনা সুতোর বন্ধন টিকবে কিভাবে? এই মায়ার বন্ধন হয়তো ত্যাগ করতেই হবে। তপ্ত শ্বাস ছাড়ল সে, মলিন কণ্ঠে বলল, তোমাকে অনেক মনে পড়বে প্রিয়তা, খুব 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 মনে পড়বে। কথাটা বলতে নিয়ে গলা ভিজে এলো তার। প্রিয়তা সেটা লক্ষ্য করে এগিয়ে গেল সুমির কাছে। ওকে সান্ত্বনা দিতে কাঁধে হাত রেখে বলল, আরে আমি তো চোখের আড়াল হচ্ছি না, এই পাশের বিল্ডিং, মনে পড়লে চলে এসো। হুম। মাথা ঝাঁকালো সুমি। প্রিয়তা আর কিছু বলল না। সেখানে এসে উপস্থিত হলো প্রান্ত। সে প্রিয়তার দিকে হাত বাড়িয়ে বলল, ব্যাগটা আমার কাছে দে। কথাটা শুনে চুপচাপ ভাইয়ের হাতে ব্যাগ এগিয়ে দেয় প্রিয়তা। তারপর বাড়ি থেকে বেরিয়ে আসতে নিয়ে লক্ষ্য করে একটু দূরে দাঁড়িয়ে থাকা উপমাকে। সে কেমন ব্যঙ্গ করে হাসছে তাদের দেখে। সেই হাসি দেখে শরীর জ্বলে ওঠে প্রিয়তার। সে দৃষ্টি নামিয়ে ফেলল। অতঃপর সবাইকে ডিঙিয়ে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে। ড্রয়িং রুমে দাঁড়ানো বড় ভাসুরকে দেখেও যেন দেখল না সে। লোকটা তার বউয়ের রেপ্লিকা। তাদের বিয়েতে ঘোর বিরোধ ছিল এই লোকের। নিজ বউয়ের সাথে তাদের বিচ্ছেদ এই লোককেও যেন আনন্দিত করেছে। তার ভাবভঙ্গিমাতে তাই স্পষ্ট। অথচ তারই আরেক ভাই তামিমকে দেখে মনে হচ্ছে এই ঘটনায় চরম লজ্জিত সে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রিয়তা একে একে সবাইকে দেখে শাশুড়ি ও সুমির পাশাপাশি তার কাছেও বিদায় নিয়েছিল। তারপর আর দেরি করেনি সে। যত দ্রুত সম্ভব অল্প সময়ে প্রিয়তারা বিদায় নিল সবার থেকে। কি যেন মনে করে নিচে এসে উপরে ফিরে তাকালো একবার। এবারের চৌকাঠ হয়তো আর কখনো মারানো হবে না তার, প্রতিবেশী হওয়ার খাতিরেও না। তাই শেষবার মুখস্থ করে নিল বাড়িটাকে। শেষবারের জন্য তাকালো 5 তলায় তাদের ঘরটার দিকে। এখনো কত প্রাণবন্ত ঘরটা, অথচ বিদায় নিচ্ছে তার মাঝে থাকা একটি প্রাণ। হঠাৎ দম বন্ধ হয়ে আসে তার। কেমন তিক্ত এক অনুভূতি গলা টিপে ধরে যেন। এবারের প্রত্যেকটা ইট সিমেন্ট অসহ্য লাগে। যেখানে ভালোবাসার বিচরণ থেকেও ভালোবাসার মানুষটি নিজের থাকে না, সেখানে থাকাটা যাতনার। ছুটে পালালো সেই যাতনা চিরে। হাঁটা দিল সামনের পথে। এই তো পাশের বিল্ডিংয়ে তার ভাইয়ের বাসা। অথচ এইটুকু দূরত্বই অতিক্রম করতে পারছে না সে। শেষ যাত্রার ভার তার অন্তরের সাথে দেহ চেপে ধরেছে হয়তো। সে পা ফেলতেই পারছে না, তবুও জোর কদম চালালো সে। বাড়ির প্রায় কাছাকাছি এসে প্রান্ত নিজ বোনের পানে দৃষ্টি দিল। সে জানে একে নিয়ে বাসায় ঢুকলে আরেক দফা ঝড় বয়ে যাবে এই মেয়ের উপর দিয়ে। তাই সে বোনকে শক্ত করতে সাহস জুগিয়ে বলল, শোন প্রিয়তা, নিজের সাথে যাই হয়ে যাক কখনো ভেঙে পড়বি না। মন যদি দুর্বল হয়ে বাইরে তা প্রকাশ করবি না, কেননা এই পৃথিবীর মানুষগুলো বড় নিষ্ঠুর। নরম কাঠে বল দেখায় এরা। তুই যদি নিজের মনের দুর্বলতা প্রকাশ করিস, তোকে আর কখনো সফল হতে দিবে না কেউ, বরং বারবার ভাঙার খেলায় মত্ত হবে। এটা সব স্থানে সমানভাবে প্রযোজ্য, মনে রাখিস। ভাইয়ের কথাগুলো প্রিয়তা স্পষ্ট বুঝলো কিসের ভয় পাচ্ছে প্রান্ত। আরেক দফা ধকল যে তার সইতে হবে তার জন্য প্রস্তুত করার ইঙ্গিত এটা। তা তার চেয়ে ভালো আর কে জানে। সে তার বড় ভাইয়ের দিকে তাকিয়ে হেয়ালি করে বলে উঠল, শক্ত থাকলেও কি কেউ ভাঙা বাদ দেয় ভাইয়া? আব্বু আম্মু মারা যাওয়ার পর তো কম শক্ত ছিলাম না আমরা, তবুও কি ভাঙার চেষ্টা কেউ বাদ দিয়েছে? তবে কি লাভ এই শক্ত থাকার অভিনয় করে? প্রান্ত প্রত্যুত্তরে ধাতস্থ কণ্ঠে বলল, ভাঙার চেষ্টা করলেও কি ভাঙতে পেরেছে আমাদের? আমরা তো নিজের পাওনা বুঝে নিয়েছি। যদি ওই অভিনয়টুকু না করতাম তবে মাথার ছাদ থাকতো না আমাদের। এই বিল্ডিংয়ে জায়গা হওয়া তো অনেক দূর। কথাটা শুনে নীরব হয়ে গেল প্রিয়তা। সত্যি, তখন যদি সব দিক থেকে ধেয়ে আসা তীরগুলোর বিপরীতে সিনা টান করে না দাঁড়াতো তারা, তবে এভাবে নিজেদের পাওনা পাওয়া হতো না। এজন্যই হয়তো শক্ত থাকতে হয়। প্রিয়তা আর কিছু বলল না, কিন্তু তার ভাই তাকে শক্ত থাকতে বলল। সে কি আর তখনের মতো শক্ত থাকতে পারলো? না, পারেনি প্রিয়তা। যন্ত্রণার পাহাড়ে পুরাতন যন্ত্রণাগুলো যোগ হচ্ছে যেন। মায়ের মুখ মনে পড়ছে, ছোট থেকে করা কষ্টগুলো মনে পড়ছে, সেই সাথে তাইয়েবের পাশে নীলির অবস্থানের কথা মনে পড়ছে। সবকিছুর ভারে মনটা ভেঙে আসছে তার। সেই রেশ চেহারায় ফুটে উঠেছে।
সেটা লক্ষ্য করে প্রান্ত বলল, তুই কি তাইয়েবের জন্য কষ্ট পাচ্ছিস প্রিয়? ভাইয়ের প্রশ্নে সম্বিত ফিরে তার। নিজেকে দ্রুত ধাতস্থ করে নেয় সে। গম্ভীর কণ্ঠে বলে, কই না তো। প্রান্ত বিচক্ষণের ন্যায় বলে, কিন্তু তোর চেহারা তো বিধ্বস্ত, চোখেও ভিন্ন কিছু বলছে। প্রত্যুত্তরে নিশ্চুপ রয় প্রিয়তা। প্রান্ত কিছু সময় চুপ থেকে খানিকটা দ্বিধা করে বলে, তুই ভালোবাসিস তাকে? প্রিয়তা এবার চোখ ফিরিয়ে নেয়। নিষ্প্রিয় কণ্ঠে বলে, মন বেসেছিল হয়তো, কিন্তু এখন তা ভেঙে গেছে। বিয়ের 3 বছরে নিজের স্বামীর সাথে স্বাভাবিক কোনো সম্পর্কে জড়াতে পেরেছো কখনো? সব বউরা তার স্বামীর আকর্ষণ পেতে সেজে গুজে শাড়ি পরে ঘুরে বেড়ায়, স্বামীর মন মতো চলাফেরা করে, কিন্তু তোমার বেলায় কখনো করেছো এসব? করেছো তো শুধু বাড়াবাড়ি, কিভাবে স্বামীর থেকে পালিয়ে বেড়ানো যায়, স্বামীকে লোকের সামনে লজ্জায় ফেলা যায়, অপদস্থ করা যায়, এসব নিয়ে থেকেছো শুধু। এমন করলে সংসার টিকবে কারো? শুধু বিয়ে হইলেই হয় না প্রিয়তা, বৈবাহিক সম্পর্কটা সারা জীবন টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়। মেয়েরা তার স্বামীকে চোখে হারাতে ব্যস্ত হয়, কিন্তু তুমি তো তার দৃষ্টি থেকে পালিয়ে বেরিয়েছ। তোমার বর তোমাকে ডিভোর্স দিতে চাইবে না তো কি করবে? বিয়ে করে বউরূপী বোন পালবে? ভারাক্রান্ত হৃদয় নিয়ে শ্বশুরবাড়ি থেকে শেষ যাত্রা শেষে ভাইয়ের বাড়ি এসে পা রাখতে তার ভাবি এসব বলে বকবক করে যাচ্ছে। প্রিয়তা আগে থেকেই জানতো এমন কিছু হবে, তাই তেমন প্রতিক্রিয়া দেখা গেল না তার মাঝে। শুনেও যেন কিছু শোনেনি এমন গা ছাড়া ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কিন্তু পাশ থেকে প্রান্ত ধমকে সুরে বলল, তুমি থামবে বিন্দু? মেয়েটা এমনি সংসার ভাঙার যন্ত্রণায় পুড়ছে, তাকে আর পুরিও না প্লিজ। অন্যের চরকায় তেল না দিয়ে নিজের কাজে মন দাও। স্বামীর কথায় তার দিকে কড়া চোখে তাকালো বিন্দু। সে প্রতিবাদ করে বলল, আমি থামবো কেন? ভুল কিছু বলেছি আমি? তোমার সাথে এমন করলে তুমি কি আমাকে সংসারে টিকিয়ে রাখতে না? তাহলে তোমার বোন বলে কি তার বেলায় নিয়ম পাল্টে যাবে? প্রান্ত বিরক্ত হয়ে বলল, নিয়ম পাল্টানোর কথা কে বলেছে? পাল্টালেও বা কোথায়, সে তো চলেই এসেছে। বিন্দু তাচ্ছিল্য করে বলল, স্বামীর ভাত তো আর খাওয়ার মুরত নেই, ভাইয়ের ঘাড়ে বসে বসে খাবার খেতে এসেছে। কথাটা শুনে রাগে ফুঁসে উঠল প্রান্ত। সাথে প্রিয়তার গা জ্বলে উঠল। সে আর নিশ্চুপ থাকতে পারল না। প্রান্ত পাল্টা জবাবে কিছু বলতে যাবে তার আগেই প্রিয়তা কথা টেনে নিয়ে বলল, ভুল বললে ভাবি। আমি আমার ভাইয়ের টাকায় খেতে আসিনি, উল্টো আমার টাকাও ভাঙিয়ে খাচ্ছ তোমরা। আমার আব্বুর তো কম ছিল না, আর কমও নেই। আইন মোতাবেক সেসবের ভাগিদার আমিও, সেটা মনে রেখো। যেটা সম্পূর্ণটা এখন তোমরা ভোগ করছো। কথাটা শুনে অপ্রত্যাশিত এক ধাক্কা খেল বিন্দু। চেহারার ভঙ্গিমা বদলে গেল তার। প্রিয়তা যে এমন কিছু বলবে তা তার ধারণাই ছিল না, তাই থমকাতে বাধ্য হলো সে। কিন্তু পরক্ষণেই আবার নিজেকে পূর্বের রূপে ফিরিয়ে নিয়ে বলল, এই বয়সে কোনো মেয়ে তার বাবার সম্পত্তির অংশ নেয়? সব ছেলেরা ভোগ করে, মেয়েদের জন্য ওসব শেষ বয়সের পাওনা। তাই তোমার এখন এসব বলা অযৌক্তিক। এবার প্রিয়তা ব্যঙ্গ করে হেসে জবাব দেয়, এটা কোন সংবিধানে লেখা আছে বলতে পারো ভাবি? আমার জানা মতে তো বাবা মারা যাওয়ার পরই সব সম্পদের ওয়ারিশ আমি হয়েছি। আমার যখন খুশি তখন আদায় করতে পারবো, কেউ বাধা দিতে পারবে না এতে। প্রিয়তার এহেন জবাবে কিছুটা দমে যায় বিন্দু। চোখ দুটো সরু করে কণ্ঠ কিঞ্চিত নামিয়ে বলে, স্বামীর কাছ থেকে অবহেলা পেয়ে এখানে চলে এসেছো সেই সম্পত্তির ভাগ নিতে? প্রিয়তা নির্লিপ্ত কণ্ঠে বলে, কেউ যদি বাধ্য করে তবে নিজের ভাগ তো বুঝে নিতেই হবে। আর তারা যদি বাড়াবাড়ি না করে তবে আমার এখন সেসব চাই না। আমার কেবল শান্তি চাই। এখন ভেবে দেখো কি করবে। কথাটা বলে নিজের ঘরে চলে গেল প্রিয়তা। আর বিন্দু একদম নিশ্চুপ হয়ে গেল। স্বার্থে টান পড়বে ভাবতেই দমে যেতে বাধ্য হলো সে। চুপসে যাওয়া মুখ নিয়ে রান্নাঘরে এগিয়ে গেল সে। প্রান্ত এসব দেখে তপ্ত শ্বাস ছাড়ল। সে একা সব সম্পদ ভোগ করছে, প্রিয়তার মুখে এমন কথা শুনে বুকে খানিকটা চোট লাগলেও স্বস্তিও পেল খানিক। সে নিজেই তো প্রিয়তাকে শক্ত হয়ে সব আঘাত প্রতিহত করতে বলেছিল। প্রিয়তা তো এজন্যই এসব বলল। সে যেভাবেই হোক তাতে সফল হয়েছে এই ঢের। প্রান্ত জানে এসব না বললে বিন্দু এত সহজে থামতো না। আর এসব শোনার পর বিন্দু আর প্রিয়তাকে নিয়ে বাড়াবাড়ি করবে না, তার সাথে খারাপ আচরণও করবে না। এত সম্পত্তির দখলদারিত্ব কেই বা ছাড়তে চায়? এর চেয়ে ভালো সে ননদকে মেনে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরটায় চলে এসেছে প্রিয়তা। দরজা খোলাই ছিল। সে দেখতে পেল সেও বাড়িতে যাওয়ার সময় যেভাবে রেখে গিয়েছিল কোনো কিছু তেমন নেই। নিজের মতো করে গুছিয়ে নিয়েছে বিন্দু। এমনকি ফার্নিচারগুলোরও জায়গা বদল হয়েছে। এখানে যে সবটাই বিন্দুর আধিপত্য তা বোঝাতেই যেন এই চেষ্টা। প্রতিবারই এমনটা করে বিন্দু। প্রিয়তা আসবে কেবল গেস্টের মতো এটা বুঝিয়েই ছাড়ে। প্রিয়তা কাবার্ড খুলে দেখলো সেখানেও বিন্দুর কাপড় চোপড় স্থান পাচ্ছে। সে সেগুলো একপাশে সরিয়ে নিজের ড্রেসগুলো রাখার জায়গায় গুছিয়ে ফেললো। তারপর সঙ্গে নিয়ে আসা সবকিছু গোছাতে শুরু করলো।
সবকিছু নিজের সুবিধা মতো গুছিয়ে গোসল সেরে বিছানায় গায়ে এলিয়ে দিল সে। কিছুটা বিশ্রাম দরকার। এই বিশ্রাম নেওয়ার সুযোগে মস্তিষ্ক লাইপে উঠল। আবারও যন্ত্রণাময় ঘটনাগুলো টেনে টেনে স্মৃতিরূপে সজাগ করে দিল নিজ দায়িত্বে। সেই স্মৃতির দহনে চোখে জ্বালা করে উঠল প্রিয়তার। এই চোখেই তো সে কাউকে নিয়ে স্বপ্ন সাজালো, বুক উজাড় করে ভালোবাসলো, অথচ এই চোখেই এখন যন্ত্রণার বিচরণ। প্রিয়তার দু চোখ ছাপিয়ে যন্ত্রণারও উপচে পড়ল। সারাদিন শক্তের খোলসে আবদ্ধ থাকা কন্যা নরম হয়ে এলো। ভেঙে পড়লো তাকে সোজা করে রাখা মিথ্যা কাঠামো। অঝরে কাঁদতে লাগলো সে। কেন বারবার তার সাথে এমনটা হচ্ছে? তার প্রাপ্তির খাতায় কেন শেষ পর্যায়ে এসে প্রতিবার শূন্য হচ্ছে? সে তো সবসময় খুব যত্নে জীবনের সমীকরণ মেলাতে চায়, তবে কোথায় তার ভুল থাকে? সে জানে এবারের ঘটনায় তার ভুল হিসেবে কোনটা সবার দৃষ্টিতে পড়ে। তার ভাবের কথাগুলোই একজোটে ভুল হিসেবে উপস্থাপন করবে সবাই, কিন্তু সেগুলো কি আসলেই ভুল? ওইটুকু বয়সে যখন সে স্বামীই বুঝতো না, স্বামীর মনোরঞ্জন করতো কিভাবে, এটা মানুষজন কেন বুঝছে না? তাই বিবা কেন বোঝেনি? নিজেই নিজেকে প্রশ্ন করে সে, কিন্তু কোনো উত্তর পায় না। কেবল দু চোখ বেয়ে পানি গড়ায়। চোখের পানি ও মনের দুঃখ একাকার হয়ে যায়। ক্রমাগত কান্নায় ক্লান্তি ভর করে শরীরে। এভাবে একসময় সে ঘুমিয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। ঘড়িতে 8টা বাজে। বেশ কিছু সময় অনেক কিছু ভেবে বিন্দু উকি দিল প্রিয়তার ঘরে। এই নিয়ে 3বার এই ঘরে উকি দিয়েছে সে, কিন্তু প্রিয়তা ঘুমে থাকায় ফিরে যেতে হয়েছে প্রতিবার। কিন্তু সে এবার সজাগে আছে, তাই এ যাত্রায় ফিরে না গিয়ে ঘরে ঢুকলো বিন্দু। প্রিয়তা ভাবির দিকে তাকিয়ে দেখে কেমন দ্বিধা করছে বিন্দু। সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে? জবাবে বিন্দু বলে উঠল, রাত হয়ে গেছে, দুপুরে তো না খেয়ে ঘুমালে, এখন কয়টা খেয়ে নাও, তোমার জন্য আগে ভাগে রান্না করেছি। বিন্দুর দিকে তাকিয়ে মিথ্যে হাসি দিল প্রিয়তা। বিন্দুর কণ্ঠ এখন একদম নরম। সে বুঝে গেল তখনের দেওয়ার ডোজ কাজ করেছে। মানুষ আসলে শক্তের ভক্ত আর নরমের জম। সে তখন শক্ত হয়েছে বলে বিন্দু এত নরম হয়েছে। সে ধাতস্থ কণ্ঠে বলল, যাও, আসছি। কথাটা বলে হাদিস বইটা রেখে উঠল প্রিয়তা। এখানে এসে কষ্টগুলো বুকে চেপে ধরেছিল তার, তাই মন না চাইলেও হাদিস বই নিয়ে পড়তে বসেছে সে। সামনের বছর তার এইচএসসি পরীক্ষা, কিন্তু তখন বিষাদের মুহূর্তে একাডেমিক বইগুলো সঙ্গে নিয়ে আসার কথা মাথায় ছিল না। সেগুলো নিয়ে আসলে হয়তো একাডেমিক বই নিয়েই বসতো। তবে দুঃখ ভোলার মাধ্যম হিসেবে এই হাদিস বইটাও মন্দ লাগছে না, বরং এর মাঝে উল্লেখ করা সাহাবীদের ছোট ছোট সংগ্রাম ও কষ্টের গল্পগুলো নতুন দমে অনুপ্রেরণা দিচ্ছে তাকে। কষ্ট ভুলতে পারছে সে। সাহাবীরা আগে কত কষ্ট সহ্য করেছে, সে তুলনায় তার দুঃখগুলো তো অতি সামান্য। বিয়ের পর পড়া বাদ যায়নি তার। জামাই শিক্ষিত, বউকেও শিক্ষিত হতে হবে, এই যুক্তিতে তাইয়েবই তার পড়ায় জোর দিয়েছিল। বিয়ের পর সংসারের কাজ তার উপর না চাপিয়ে পড়াশোনাটা চাপিয়ে দিয়েছিল তার স্বামী। আর তাইয়েবের সিদ্ধান্তের উপর ও বাড়ির কেউ কিছু বলার সাহস পায়নি। লোকটা একটু বেশি জেদি কিনা। সেই সুবাদে লেখাপড়া বেশ ভালোই চলেছে প্রিয়তার। সংসার করেও নিয়মিত স্কুল কলেজ করেছে। এসএসসিতে সব বিষয়ে A+ পেয়েছিল সে। তারপর তাকে কলেজে ভর্তি করা হলো। এটাও তাইয়েবের ইচ্ছায়। সে তখন বিদেশ চলে গিয়েছে, কিন্তু প্রিয়তার খেয়াল রাখা অব্যাহত ছিল। তারপর ধীরে ধীরে সব বদলে গেল। জীবন কখন কোন দিকে মোড় নেয় তা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না, জানতে পারে না। আমাদের আগে থেকে কিছুই জানা থাকে না পরে কি হবে। সে কি কখনো জানতো তাইয়েব তার জীবন সঙ্গী হবে? কিন্তু হয়েছিল তাই। সেই আধ পরিচিত মানুষটা হুট করে একদিন তার স্বামী রূপে হাজির হয়েছিল, আবার হুট করেই সে জীবন হারিয়ে যাচ্ছে। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। তারপর এগিয়ে গেল খাবার টেবিলে। বিন্দু অনিচ্ছাতে হলেও বেশ সমাদর করছে তাকে, এটা সেটা তুলে দিচ্ছে। তখনের বাঘিনী বিন্দু এখন নরম হয়ে তার ক্ষতে মলম লাগাচ্ছে। ম্যাকি কণ্ঠে সে বলছে, এখন খেতে মন চাইবে না তোমার, এটা স্বাভাবিক, কিন্তু জানো তো এখনই তোমার নিয়ম মতো খেতে হবে, তা না হলে মন শক্ত রাখবে কিভাবে? পেট ভরে থাকলে দুঃখও কম লাগে জানো, না খেলে কিন্তু চিন্তায় ও পুষ্টির ঘাটতিতে শরীর পড়ে যাবে। তাছাড়া ডিভোর্স তো এমন কিছু নয় যার জন্য না খেয়ে থাকতে হবে, তাই না? কত মেয়ের ডিভোর্স হয়, পরে আবার ভালো ছেলের সাথে বিয়ে হয়, সে সংসারে কিন্তু তখনও সুখ হয়। আর এটাই নিয়ম। প্রথম ঘর অনেকের ভাঙলেও দ্বিতীয় ঘর টিকিয়ে থাকে বেশিরভাগের। বেশ সুখেই থাকা যায় দ্বিতীয় ঘরে। তুমিও সুখী হবে দেখো। বিন্দু হঠাৎ এত মধুর কথার জাল কেন বিছিয়েছে তা এতক্ষণে বুঝলো প্রিয়তা। শান্ত ব্রেনে এখন যে তাকে আরেক বিয়ের ব্যবস্থা করে এ বাড়ি থেকে তাড়াতে চাইছে তা সে ঢের বুঝলো। এতে বিন্দু সাপও মরবে, লাঠিও ভাঙবে না। প্রিয়তা এ বাড়ি থেকে বিদায় হবে ঠিকই, কিন্তু সম্পদ এখন ভাগ করে দিতে হবে না। বেশ ভালো পরিকল্পনা করেছে তার ভাবে। সে খানিকটা আড়ালেই হাসলো, তারপর শান্ত কণ্ঠে বলল, দ্বিতীয় সংসারে সবাই সুখী হয় না ভাবি, বরং মুখ বুঝে সেসব বিষয় সহ্য করে যায়, যা প্রথম সংসারে কোনো মেয়ে করেনি।
সে খারাপ এটা না শোনার জন্যই হাজারো কষ্ট সয়ে দ্বিতীয় ঘর করে প্রত্যেক নারী। হ্যাঁ, ব্যতিক্রম থাকে না তা বলছি না, অনেকে হয়তো সুখী হয়, কিন্তু আগে থেকে তার নিশ্চয়তা দেয়া যায় না। তাই এমন ফালতু চিন্তা বাদ দাও। প্রিয়তার এমন কথায় সচকিত হয় বিন্দু। থমথমে গলায় জিজ্ঞেস করে, এটাকে ফালতু চিন্তা মনে হলো তোমার? প্রিয়তা জোর দিয়ে বলল, অবশ্যই ফালতু চিন্তা। এবার বেশ অবাক হলো বিন্দু। সে ভ্রুকুসকে জিজ্ঞেস করলো, তার মানে কি বলতে চাইছো তুমি? সে নিষ্প্রিয় কণ্ঠে জবাব দিল, তুমি যেটা বুঝেছো সেটাই, আমি আর কখনো বিয়ে করব না। একটা মেয়ে মানুষ কখনো সারা জীবন একা চলতে পারে? বিস্মিত অভিব্যক্তিতে জবাব তার। প্রিয়তা গম্ভীর কণ্ঠে বলল, সবাই একাই চলে ভাবি, আশেপাশে সবাই কেবল ক্ষণিক পথের সঙ্গী হয় মাত্র। মাঝপথে অনেক সঙ্গীর বদল হয়, কেউ হারিয়ে যায়, কিন্তু জীবনটা যার তার সারা জীবন ওভাবেই পার করতে হয়, হোক ভিন্ন সঙ্গীর সহিত অথবা একা। জীবন কেটেই যায়, কিন্তু আমি কেবল জীবন কাটানোর জন্য বাঁচতে চাই না। আমি আমার নিজের সবটা দিয়েও সব মানুষকে ভালো রাখার জন্য বাঁচতে চাই, যাদের জন্ম থেকে একা চলতে হয়। ফুটপাতে অসহায় বাচ্চাদের জন্য কিছু করে যেতে চাই আমি। এতে কেউ আমাকে সাপোর্ট না দিলেও আমি নিজের সিদ্ধান্তে অটল থাকবো। কথাটা বলে খাবার শেষ করে উঠল প্রিয়তা। বিন্দু বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। এই মেয়ে দেখি তালাকপ্রাপ্ত হওয়ার আগে উচ্ছন্নে গেল। প্রিয়তা সেসব উপেক্ষা করে চলে গেল। আপনারা নিশ্চিত যে দুইজন বিচ্ছেদ চাইছেন? একজন আইনজীবীর সামনে বসে রয়েছে তাইয়েব ও প্রিয়তা, সাথে প্রান্ত উপস্থিত আছে। তারা ডিভোর্সের জন্য আইনজীবীর দ্বারস্থ হতে প্রশ্নটা করলো সে। প্রিয়তা চোখ তুলে তাকালো। জবাব স্পষ্ট কণ্ঠে বলল, নিশ্চিত না হলে তো আর এখানে আসতাম না। প্রতিক্রিয়া স্বরূপ লোকটি গম্ভীর হয়ে গেল। ধাতস্থ কণ্ঠে বলল, তবুও বলছি, নিজেরা একবার আলোচনা করে দেখেন। এখন হয়তো হুটহাট একটা ঘোরের মাঝে সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছেন, কিন্তু ডিভোর্স একবার হয়ে গেলে তো আর কোনো পথ থাকবে না ফেরার। ইসলাম শরীয়ত মোতাবেক নিজের ডিভোর্সি বউকে আবারও বিয়ে করা যায় না, জানেন তো? এজন্য সেই তালাকপ্রাপ্তা বউকে আরেক স্থানে বৈবাহিক সম্পর্ক কাটিয়ে সেখানেও ডিভোর্স হলে তারপর বিয়ে করার সুযোগ থাকে, আর সেভাবে কখনো নিজের জীবনে তাকে পাওয়া হবেও না। তাই এখনই আরেকবার ভাবুন, বাসায় ফিরে যান, সময় নিন, একসাথে কিছুদিন থাকুন, তারপরেও সব ঠিক না হলে তখন আসবেন। এবারও প্রিয়তা জবাব দিল, তার আর কোনো প্রয়োজন হবে বলে মনে হয় না, আমরা ভেবে এসেছি। কথাটা শুনে লোকটা তাইয়েবের দিকে তাকালো। সে একদম নীরব। তা দেখে আইনজীবী লোকটা বলল, আচ্ছা, তাহলে আপনারা এখন না হয় একটু আলোচনা করুন, আমি বাইরে দাঁড়াচ্ছি। নিজের কথা সমাপ্তি টেনে বেরিয়ে গেল লোকটা, সাথে প্রান্তও বেরিয়ে গেল। যাওয়ার আগে বোনের দিকে তাকিয়ে একটু আশার আলো খুঁজল সে। যদি সম্পর্কটা স্বাভাবিক হয়, তায়েবের প্রতি প্রিয়তার অনুভূতির জন্ম হয়েছে এটা বুঝেও যদি তায়েব ফিরে আসে, এই আশা একটু একটু করে তার মনে গজিয়ে উঠল। সে এক বুক আশা নিয়ে বেরিয়ে গেল আইনজীবীর সাথে। অপরদিকে সেখানে পাথরের মতো নীরব হয়ে বসে রইল দুজন। প্রিয়তা কোনো কথা বলছে না, এমনকি তায়েবের দিকে ফিরেও তাকাচ্ছে না। কিন্তু তায়েব দৃষ্টি দিল মেয়েটির মুখে, গভীর সে চাহনি। কি মনে করে সে জিজ্ঞেস করলো, কিছু কি বলার আছে? তায়েবের গলাটা কেমন যেন শোনালো। তার কথার ভঙ্গিতে থমকালো প্রিয়তা। এমন কণ্ঠ তো একমাত্র দুঃখ লুকাতে চাওয়া ব্যক্তির হয়, কিন্তু তার জানা মতে তায়েবের তো কোনো দুঃখ নেই। সে তো বেশ মজা করেই বিয়ে করতে যাচ্ছে, তবে তার গলা এমন শোনাচ্ছে কেন? প্রিয়তা একবার চোখ তুলে দেখতে চাইল তাকে, আবার পরক্ষণে কি মনে করে ফুঁসে উঠল, যে পুরুষ তার মন ভেঙেছে সে পুরুষের যদি কোনো গোপন ভাঙার গল্পও থাকে তাও সে শুনবে না। সে কেবল তিক্ত কণ্ঠে বলল, এই বিচ্ছেদ নিয়ে আমার নতুন করে বলার কিছুই নেই, তবে একটা কথা না বলে পারছি না। উচ্চশিক্ষা সবসময় মানুষকে শিক্ষিতই করে না, বরং মাঝে মাঝে মূর্খদের চেয়েও অধম করে তোলে। তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি। কথাটা বলে বেরিয়ে আসে প্রিয়তা। তাইয়েব কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, বোঝার চেষ্টা করে মেয়েটি তাকে কতটা নিচু করে কথা বলে গেল। এভাবে কথা বলাটা বেমানানো নয়। সে নিচু স্তরের কাজই করে চলেছে। বউকে ক্ষুদ্র কারণে ডিভোর্স, দ্বিতীয় বিয়ে করতে চাইছে। এতটা নিচু কবে কিভাবে হলো সে? আইনজীবীর সাথে পাকা কথা শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়ে তারা। যেহেতু বিচ্ছেদের সমাপ্তি হবে, সেখানে সময় নিয়ে দেরি করে লাভ নেই, বরং যত দ্রুত কাজ হয় ততই ভালো। কিন্তু হুট করে বললেই তো আর একদিনে তালাক দেওয়া সম্ভব নয়, এর জন্য সময় দরকার। আইনজীবীকে কাগজপত্র তৈরি করতে বলে বেরিয়ে আসে তারা। যাত্রাপথে প্রান্ত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ভিতরে কোনো মীমাংসা হলো না তোদের? তাইব কিছু বলেনি? প্রিয়তা ভাবলেশহীন ভঙ্গিতে বলল, জানতে চাইলো আমি কিছু বলতে চাই কিনা। কথাটা শুনে চোখ মুখ চকচক করে উঠল প্রান্ত। উজ্জ্বল মুখশ্রী নিয়ে সে বলল, তার মানে সে এই সম্পর্ককে আরেকটু সুযোগ দিতে চাইছিল, তাই তো? প্রিয়তার এবারও গা ছাড়া জবাব। জানি না। প্রিয়তার উত্তরে সন্তুষ্ট হতে পারল না প্রান্ত। সে তার কথা এড়িয়ে গিয়ে বলল, আচ্ছা, তুই তাইবকে জানালি না কেন যে তুই তাকে ভালোবাসিস? এটা জানলে হয়তো সে ফিরতেও পারতো।
সে তো কেবল তোদের সম্পর্কের ফাঁকা স্থানটাকে কেন্দ্র করেই এই বিচ্ছেদ চাইছে। প্রান্তর কথায় তার ছেলের হাসি হাসি প্রিয়তা খেয়ালি করে বলে। তুমিও এটা বিশ্বাস করো ভাইয়া? প্রান্ত ধাতস্থ হলো এবার, বলল, বিশ্বাস না করার কি আছে? তোদের সম্পর্কের গ্যাপ তো সবারই জানা। তাছাড়া তাইব সেদিন এটা সবার সামনে বললেও তো। ভাইয়ের এমন সহজ সরল কথায় তপ্ত শ্বাস ছাড়ল প্রিয়তা। গম্ভীর কণ্ঠে বলল, সম্পর্কের ফাঁকা স্থান তো বিয়ের শুরু থেকেই ছিল। সেই একটা বছরে কিন্তু একবারও সে এসব নিয়ে অভিযোগ করেনি, এটা ভেবেছ? বোনের প্রত্যুত্তরে থতমত খেল প্রান্ত। দ্বিধা করে জিজ্ঞেস করলো, কি বলতে চাইছিস তুই? এটাই যে পরনারীর গন্ধ পেয়েছে সে। তৃতীয় ব্যক্তির আগমন না হলে কোনো বিচ্ছেদ তো দূরে থাক, বিচ্ছেদের কথাও হতো না। সম্পর্কের ফাঁকা স্থান তো একটা বাহানা মাত্র। নিষ্পৃহ কণ্ঠে জবাব তার। প্রান্ত এবার নিশ্চুপ হয়ে গেল। কথাটা ফেলনা নয়, তাদের মাঝে নীলির অনুপ্রবেশ না ঘটলে হয়তো তাদের বিচ্ছেদের কথা হতো না কখনো। কেননা তৃতীয় পক্ষের আগমন ব্যতীত যত্নহীন একটা সম্পর্ক বড়জোর পানসে হতে পারে, কিন্তু তিক্ত হয় না। দুজনের মধ্যবর্তী বন্ধন ঢিলা হতে পারে, কিন্তু ছিঁড়ে যায় না। সম্পর্ক তিক্ত হতে দুজনের বন্ধনকে ছিঁড়তে হলে তো অত্যাবশ্যকীয়ভাবে তৃতীয় ব্যক্তির প্রয়োজন। তাইব প্রিয়তার মাঝে সেই তৃতীয় সত্তা নীলি। সেই তৃতীয় সত্তা এতটাই ভয়ঙ্কর যে এই দুজনের চলমান সম্পর্কে বীজ দিয়ে সুমিষ্ট মধুর নেশায় তাইবকে নিজের দিকে টেনে নিয়েছে। সেদিকে তাইব যত আকৃষ্ট হয়েছে, পিছনের সম্পর্কে তত ফাটল ধরেছে, যা একসময় স্থায়িত্ব অর্জন করে বিচ্ছেদে গড়াচ্ছে। আলাদা হয়ে যাচ্ছে এতকাল একসাথে থাকা দুটি সত্তা, অথচ তারাও হাত ধরার সময় একসাথে সারা জীবন পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছিল। বাসায় এসে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিল প্রিয়তা। সময় মতো নামাজ আদায় করার পাশাপাশি দীর্ঘ সময় কোরআন মজিদও তেলাওয়াত করলো। তাও যেন সময় কাটছে না তার। ব্যস্তময় জীবনে হুট করে বিষাদ এসে কেমন অবসরে ফেলে দিয়েছে তাকে। আর এই অবসরের সুযোগে বিষাদগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। হুটহাট মনে পড়ছে তাইবের কথা। লোকটার তখনের ভারাক্রান্ত কণ্ঠস্বর কানে বাজছে, যার আওয়াজ তার দৃঢ় সত্তাকে ভাঙতে বসেছে। তার কেবলই মনে হচ্ছে, সে কি একবার তাইবকে নিজের মনে তার জন্য গজিয়ে ওঠা অনুভূতির কথা বলে দেখত? যদি সে প্রত্যাখ্যান করত, ছোট হয়ে যেত সে। যেখানে তাইব অন্য কাউকে বিয়ের জন্য বেছে নিয়েছেন, সেখানে এই প্রস্তাব রাখাটাও বেমানান। সে সঠিক কাজ করেছে, নিজেকে বুঝ দিল মনে। তবুও এই অবসরের যন্ত্রণায় এই 2 দিনেই যেন হাঁপিয়ে উঠল সে। এই ক্লান্তি ভাব তাকে বুঝিয়ে দিল নিজ জীবনে নিয়মিত হওয়া প্রয়োজন। কলেজ পড়াশোনায় নিয়মিত হলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সে, কিন্তু তার সব বই নোটসগুলো যে ওই বাড়ি, এখন সেসব নিয়ে আসবে কি করে? সে জানে তার জন্য জামেলা বানুর কান্নাটা অনেকটা কুমিরের কান্নার ন্যায়। তারাও তো তাইবকে দ্বিতীয় বিয়েতে পূর্ণ সমর্থন করেছে, তার সাথে লুকোচুরি খেলেছে। কিন্তু এই অবেলায় তার মনে হলো, এই মানুষটাকে শেষবারের জন্য একটা কল দেওয়া দরকার। নিজ স্বার্থের জন্য হলেও দরকার। মানুষ তো স্বার্থের জন্য কত কিই না করে। সে না হয় একবার পেছনে ফেলে আসা শাশুড়িকে একটা কল দিল। অনেকটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে জামেলার নাম্বারে কল দিল সে। বার 2 রিং হতে কল রিসিভ করলো কেউ। সবাই সে সালাম দিবে, তখন কানে বাজলো নীলির বিদ্রুপান্তক কণ্ঠ। কি ব্যাপার প্রিয়তা, হঠাৎ এই নাম্বারে কল দিলি? সবার সামনে ঘর ভাঙার গান গেয়ে গোপনে এসে শাশুড়িকে পটাতে চাইছো নাকি? নীলির কণ্ঠ শুনে ক্রুদ্ধ হলো প্রিয়তা। এই মানুষগুলোকে যতই সে এড়িয়ে চলতে চায়, ততই এদের সম্মুখীন হতে হয় তাকে। সে কাঠকাঠ গলায় বলল, যার মনে যা লাফ দিয়ে ওঠে তা। অন্যকে পটিয়ে কোনো সম্পর্ক করা আপনার স্বভাব, তাই এসব ভাবছেন। এখন তো দেখছি অন্যের ব্যক্তিগত ফোনও রিসিভ করার অভ্যেস করেছেন। অবশ্য অন্যের জামাইকে নিজের দিকে আকর্ষণ করা যা স্বভাব, সে এমনটা করতেই পারে। কথাটা শুনে রাগার কথা থাকলো রাগলো না নীলি, বরং ব্যঙ্গ করে বলল, অন্যের জামাইকে আমি আকর্ষিত করিনি, বরং সে নিজেই আমার কাছে এসে ধরা দিয়েছে। আসলে বৌধরা সুখ না হলে পুরুষ মানুষ তো অন্যের কাছে সুখ খুঁজতেই চাইবে, তাই না বলো? আমি তার সেই সুখের স্থান, আর তুমি দুঃখের নর্দমা, তাই ছুঁড়ে ফেলে দিয়েছে তোমাকে। কথাটা বলে খিলখিল করে হাসে নীলি। সেই হাসিতে পুরো শরীর রি করে ওঠে প্রিয়তার। সে তাচ্ছিল্য করে বলে, তবুও ভুলে যাবেন না আমি তার প্রথম চয়েস ছিলাম, আর আপনি তার কাছে অপশনাল। শুধুমাত্র শারীরিক সুখের জন্য আপনাকে খুঁজেছে। এমন সুখ তো আজকাল পতিতারাও তার কাস্টমারকে দেয়। কথাটা শুনে রাগে গর্জে ওঠে নীলি। দাঁত কটমট করে সে বলে, কি বললে তুমি? তোমার সাহস তো কম নয়, আমাকে পতিতা বললে? পতিতা বলিনি আপু, তাদের সাথে তুলনা করেছি মাত্র। তাদের আপনার মাঝে তফাৎ কোথায় জানেন? তারা যে কোনো ক্লায়েন্টকে টপ হিসেবে নেয়, আর আপনি নির্দিষ্ট একজনকে টপ হিসেবে নিয়েছেন। এই তো। আমি কি করছি না করছি তা আমার ব্যাপার, এইসব নিয়ে নাক গলাতে হবে না তোমাকে। কল দিয়েছো কেন তাই বলো। ডিভোর্সের সব ব্যবস্থা হয়ে গিয়েছে, তাও স্যাঁচড়ার মতো
এই বাড়ির সাথে যোগাযোগ করছো? লজ্জা করে না? কথাটা শুনে রাগে গা জ্বলে ওঠে প্রিয়তার। কড়া গলায় সে বলে, লজ্জা করার কথা তো আপনার। বিয়ের আগে ওই বাড়িতে ছ্যাঁচড়ার মতো পড়ে রয়েছেন, আবার আসছেন আমাকে নিয়ে কথা বলতে। কথাটা বলে প্রিয়তা কল কাটতে যাবে, ঠিক তখনই ফোনের ওপাশ থেকে শুনতে পায় তার শাশুড়ির ক্ষীণ কণ্ঠ। ঘরে প্রবেশ করতে করতে তিনি বললেন, কে ফোন করেছে? প্রত্যুত্তরে সেদিকে ঘাড় ঘুরিয়ে তাকায় নীলি। নিজেকে ধাতস্থ করে নিয়ে বাঁকা হেসে বলে, আপনার ছেলে ছুঁড়ে ফেলা প্রাক্তন বউ। নিন, কথা বলুন। চরম অবজ্ঞা মিশিয়ে কথাটা বলে জামেলার নিকট ফোন দিল নীলি। জামেলা বানু বিস্মিত হয়ে ফোন হাতে নিল, আর তারপরেই তার স্পষ্ট কণ্ঠে বলল, কেমন আছো মা? প্রিয়তা অনিচ্ছা সত্ত্বেও বলল, জি আলহামদুলিল্লাহ, আপনি? প্রত্যুত্তরে জামেলা দীর্ঘশ্বাস ছাড়ল। কপট দুঃখ দেখিয়ে বলল, আল্লাহ যেমন রাখেন তেমনই আছি। কিছু বলবে? আমার বইগুলো ও বাড়িতে রেখে এসেছি, ওসব পাঠানোর ব্যবস্থা করুন। তায়েবকে হন্তদন্ত করে বাসা থেকে বের হতে দেখে ভরকে গেল জামেলা বানু সহ সকলে। এত রাত্রিবেলা কোথায় যাচ্ছে ছেলেটা? তাকে পিছু ডেকেও কোনো সাড়া পেল না কেউ। জামেলা বানু কেবলই হৈ হৈ করলেন। কি হলো? কি হলোটা কি তাইয়েবের সাথে? একটু আগেই তো তাকে প্রিয়তার বইগুলো একটু গুছিয়ে দিতে বললেন। সেগুলো বেশ স্বাভাবিকভাবেই গোছাচ্ছিলেন সে। তারপর হঠাৎ সেই বইগুলো ওভাবে রেখে কোথায় গেল ছেলেটা? কারো কিছু হয়নি তো? দুশ্চিন্তা হতে লাগলো তার। যতই হোক, মায়ের মন বলে কথা। এদিকে একটু আগে মায়ের আদেশ মতো প্রিয়তার বইগুলো পাঠানোর জন্য গোছাতে ব্যস্ত হয়েছিল তাইয়েব। তখন স্টাডি টেবিলের বিভিন্ন তাকে সাজিয়ে রাখা প্রিয়তার বইগুলো এক এক করে নামাতে নিতে তাইয়েবের চোখ আটকে গেল নীল রঙা এক মোটা ডায়েরির দিকে। সে জানে এটা তার না, এবং সে এটাও জানে অন্যের ডায়েরির পাতায় লুকোনো গল্পগুলো অনুমতিবিহীন পড়া অনুচিত কাজ। তবুও নিজের কৌতূহলকে দমাতে পারল না সে। প্রিয়তার দীর্ঘদিন ধরে যত্নে লেখা অনুভূতিগুলো মেলে নিল চোখের সামনে, যেগুলো নিজের করা এক বিরাট ভুলের সংশোধনী হয়ে ধরা দিল তার নিকট। এই ডায়েরির প্রত্যেকটা পাতার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে প্রিয়তার মনের মাঝে তার প্রতি ধীরে ধীরে গজিয়ে ওঠা অনুভূতিগুলো। পৃষ্ঠা সংখ্যা যত এগুচ্ছে প্রিয়তার অনুভূতিগুলো তত গাঢ় হয়ে ধরা দিচ্ছে। আস্তে ধীরে প্রিয়তার তার প্রতি ভালো লাগাগুলো গাঢ় হয়ে ভালোবাসায় রূপ নেওয়ার চিত্রপট অঙ্কিত হয়েছে এতে। অপ্রত্যাশিত এক আকাঙ্ক্ষার নিভৃত পূরণের ব্যাপারটি জানতেই শীতল হয়ে এলো হৃদয়। হাত পা অসাড় হয়ে এলো তার। দেহ জুড়ে সৃষ্টি হলো কম্পন। বুকের বাপাস থরথর করে কাঁপতে লাগলো। চরম আগ্রহ ও উত্তেজনা নিয়ে প্রত্যেকটা শব্দ মস্তিষ্কে গেঁথে নিল সে। অন্তরালে পড়ে থাকা কারো অতি যত্নে রচিত এক ভালোবাসাময় কাব্যগাথা নিমিষেই পড়তে লাগলো সে। এভাবে একসময় প্রিয়তার লেখা গল্পের শেষ পৃষ্ঠাগুলোর উদয় হলো, যেটা কিনা তাইয়েবের আসার কয়েকদিন আগে থেকে লেখা। তাইয়েব আসার আনন্দঘন অপেক্ষার অনুভূতির প্রকাশ রয়েছে সেখানে। প্রিয়তা ঠিক শেষ পৃষ্ঠার আগের দিকের এক পৃষ্ঠায় লিখেছে, মেঘরাজ, আপনি কি জানেন আপনার দূরদেশে গমনে পৃথিবীর কোথাও এক চঞ্চল গাংচিল বিষণ্ণ হয়ে তার ওড়ার গতি কমিয়ে দিয়েছিল? আপনি কি জানেন ঝরে যেতে যেতে ব্যথিত হয়েছিল কোনো এক অরণ্যের প্রাণহীন পাতা? কোথাও যেন কারো জীবনে বেশ কিছু কম পড়েছিল আপনি নেই বলে। এসব কি আপনি জানেন? মাঝরাতে স্বপ্নে এসে কারো ঘুম ভাঙালেন বলে সে আর ঘুমিয়ে যায়নি। আপনার স্বপ্নকে মস্তিষ্কে গেঁথে রাখতে নির্ঘুম রাত্রি পাড়ি দিয়েছে। তা কি আপনি জানেন? আপনি এসবের কিছুই জানেন না। আপনি জানেন না পথে হেঁটে যেতে যেতে সে কতবার দাঁড়িয়ে গিয়েছে খানিকক্ষণ, কোনো কাপড়ের যুগলবন্দি দেখে স্মৃতিস্মরণে আপনাকে জাগিয়েছে তার অবুঝ মন। আপনি এসবের কিছুই জানেন না। তবে আপনি জানবেন এবার। স্বপ্নহীন এক অবুঝ বালিকার মেঘরাজকে নিয়ে ভালোবাসার প্রাসাদ সাজানোর গল্প জানবেন। আপনি কি একটু চমকাবেন তখন? আর একদম শেষ পৃষ্ঠায় লেখা, মেঘরাজ, আজ আমি ঘুমাতে পারছি না। কেন জানেন? কারণ আপনার আগমনের অপেক্ষার আনন্দ আমার ঘুম কেড়ে এক অজানা সিন্ধুকে বন্দি করে রেখেছে। এক সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। আমি এক অন্যরকম অনুভূতির সাগরে সাঁতার কাটছি, আর প্রহর গুনছি কখন কাল হবে। কিন্তু সময় আর কাটছে না। জানেন মেঘরাজ, আমি আগে জানতাম না ভালোবাসার মানুষের আগমনের অপেক্ষা এত মধুর হয়। ইস, আপনি দূরে না গেলে এই অনুভূতিটা আমার পাওয়া হতো না। কত বড় লস হয়ে যেত, তাই না বলেন? আচ্ছা, আপনি কি এই অনুভূতিগুলো কেমন হয় জানেন? মেঘরাজ, আপনি চেয়েছিলেন কেউ আপনাকে ভীষণ ভালোবাসুক, যার দুনিয়াতে আপনি ছাড়া কেউ না থাকুক। কেউ আপনার চোখে তাকে সব দুঃখ ভুলুক, আপনার কাঁধে মাথা রেখে তার ভাসমান স্থান খুঁজুক। আপনি সব সময় চেয়েছিলেন ঠিক যেমন একজন। আপনি এবার এসে দেখবেন আমি পুরোটাই আপনার সেই ইচ্ছে মতন। এটা দেখে কতটা চমকে যাবেন তখন আমি ঠিক জানি না, তবে এটা জানি এক নির্ধারণ মুহূর্ত হবে সেটা। আমি সেই মুহূর্তের অপেক্ষায় মেঘরাজ, আপনার চমকানোর অপেক্ষায়, আপনার থমকানোর অপেক্ষায়। আপনি বৃষ্টি হয়ে দ্রুত ঝরে পড়ুন আমার নিকট। চলে আসুন এই মনের রাজ্যে। আমি অপেক্ষা করছি। রাত 2:45-এ
টানা সময় ধরে এই ডায়েরির পাতা শেষ করতেই বুকের বাঁ পাশে এক শীতল দহন শুরু হলো তাইয়েবের। প্রাপ্তির আনন্দ ও ভুলের যন্ত্রণা একাকার হয়ে খানিক থমকে রইল সে। তার অন্তরালে প্রিয়তা তাকে ভালোবেসেছিল, তাকে নিয়ে স্বপ্নের প্রাসাদ সাজিয়ে অপেক্ষায় ছিল। সে আসবে বলে অধীর আগ্রহে রাত জেগে কাটালো, আর সে কিনা ফিরে এসে সবটা বৃথা করে দিল। মুহূর্তেই ধূলিসাৎ করে দিল মেয়েটির সকল অনুভূতিকে। তার অপেক্ষাদের এভাবে খান খান করে কিভাবে ভাঙতে পারল সে? সে যখন প্রিয়তাকে অসম্ভব ভালোবাসতো, প্রিয়তা তখন তাকে পাত্তা দিত না। আর প্রিয়তা যখন একটু একটু করে তার জন্য ভালোবাসার মহল সাজালো, তখনই কিনা সে অন্যত্র ঘর সাজাতে ব্যস্ত হলো। তীব্র এক অনুশোচনা বোধ ঘিরে ধরল তাকে। মনস্তাপে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। এসব কি করতে চলেছিল সে? তার ভুলটা সম্পূর্ণরূপে সংঘটিত হওয়ার আগেই তার চোখে পড়েছে, আর এই ভুলের সংশোধনপত্র নিয়েই সে ওই রকম ব্যস্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য তার অর্ধাঙ্গিনী প্রিয়তা। বিষাদময় অবসরে মরুভূমির বালুচরে এক একটা প্রহর গুনছে প্রিয়তা। রাতের ঘুমও যেন চিরতরে বিদায় নিয়েছে। যেখানে পুরো জীবনেই অশান্তির বিচরণ, সেখানে প্রশান্তির ঘুম তার চোখে নামবে কিভাবে? যতই সে দুঃখ ভুলতে চায়, দুঃখ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। এই দুঃখগুলোকে খানিক সময়ের জন্য হলেও বিদায় দিতে একটু মুক্ত হওয়ার মাঝে পদার্পণ করলো সে। একটু সাহস দেখিয়ে রাতের ঢাকার কৃত্রিম আলোকসজ্জিত চলন্ত গাড়িময় পথ দেখতে লাগলো ছাদে দাঁড়িয়ে। এই সময়টায় কেউ ছাদে আসে না বলে ছাদ এখন নির্জন। এই নির্জনতাকে ঠেলে সেখানে প্রবেশ করলো কেউ। কারো আগমনের শব্দ পেয়ে আটকে উঠল প্রিয়তা। অজানা আশঙ্কায় শরীরে কাঁটা দিয়ে উঠল তার। ঘাড় ঘুরে তাকালো সে। এই অসময়ে তার পিছনে তাইয়েবকে দেখে বিস্মিত হতে বাধ্য হলো সে। তার এই চমকানো অনুভূতিকে আরো খানিকটা চমকে দিতে আচমকে এগিয়ে সে তাকে জড়িয়ে ধরল তাইয়েব। আকস্মিক ঘটনায় কিংকর্তব্য বিমূঢ় হলো প্রিয়তা। সে নিজেকে ধাতস্থ করে নেওয়ায় আগেই তাইয়েব কাপা গলায় বলল, যদি আগে একবার আমি জানতাম আমাকে ভালোবেসেছিলে তুমি, বিশ্বাস করো অন্য মেয়েকে জীবনে জড়ানো তো দূর, তাদের দিকে তাকানোর স্পর্ধাও করতাম না আমি। কথাটা শুনে আশ্চর্যের ঊর্ধ্বসীমায় পৌঁছে গেল প্রিয়তা। তাইয়েবের হঠাৎ এমন পরিবর্তনে মুখের খেই হারিয়ে রইল কিছুক্ষণ। সব বুঝে উঠতে অক্ষম হলো প্রিয়তা। সে যে তাইয়েবকে ভালোবাসে তার লোকটা জানলো কি করে? পরিবেশের সাথে নিজেকে ধাতস্থ করে নিতেই সে স্পষ্ট দেখতে পায় তাইয়েবের হাতে তার লেখা সেই নীল ডায়েরিটা। এবার সবকিছু স্পষ্ট হয় তার নিকট। কিছুক্ষণ প্রতিক্রিয়া শূন্য থেকে সে এবার তার থেকে ছাড়িয়ে নেয় নিজেকে। নির্লিপ্ত ভঙ্গিতে দেখতে থাকে তাইয়েবকে। তাকে এভাবে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতে দেখে মাথা নুয়ে ফেল তাইয়েব। অনুতপ্ত গলায় আবারও বলল, নিজের অজান্তে ভুল করেছি আমি। তুমি থাকাকালীন অন্য কাউকে জীবনে জড়িয়েছি, এ ভুলের কি ক্ষমা হবে? প্রিয়তা এবার নিজেকে পুরোদমে ধাতস্থ করে নিল। মাঝের কয়দিনে মনের জ্বলা আগুন আবারও দাউ দাউ করে জ্বলল। সে আগুন নেভাতে সে তাচ্ছিল্য ভরে হাসল আনমনে। তারপর গম্ভীর কণ্ঠে বলল, এটা ভুল নয়, এটা অন্যায়। আর অন্যায়ের কি কোনো ক্ষমা হয়? প্রিয়তার প্রশ্নে থমকে গেল তাইয়েব। প্রশ্নটা তার শিকড় নাড়িয়ে দিল। সত্যি, সে অন্যায় করেছে মেয়েটির সাথে। তার হক নষ্ট করেছে। এমন নিচু কাজের ক্ষমা কি এত সহজেই প্রাপ্য তার? সে কিছুটা সময় নিয়ে ভারাক্রান্ত কণ্ঠে বলল, প্রায়শ্চিত্ত তো হয়। প্রিয়তা কাটকাট কণ্ঠে বলল, প্রায়শ্চিত্তও ভুলের প্রাপ্য। অন্যায়ের প্রাপ্য তো একমাত্র শাস্তি। তবে তুমি শাস্তি দাও। তোমার দেয়া সব শাস্তি আমি মাথা পেতে নিব। তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য যতটা কষ্টের ছিল, তার চেয়ে তোমার বেঁধে দেওয়া অতি কঠোর শাস্তিও সহ্য করা সহজ লাগবে আমার। তুমি যা খুশি দণ্ড দাও আমায়। তোমাকে আরো একটিবার জীবনে পেতে সব দণ্ড সয়ে যাব আমি। কোনরূপ বিলম্ব না করে জবাব দিল তাইয়েব। অতঃপর কিছু সময় নিশ্চুপ থেকে সে মাথা নিয়ে বলল, ভালোবাসি প্রিয়, ভীষণ ভালোবাসি তোমায়। প্রত্যুত্তরে প্রিয়তা সরু চোখে তাকিয়ে বলল, আপনার ভালোবাসা বিষাক্ত। এমন ভালোবাসা চাই না আমার। আপনার ভালোবাসা কেবল শরীর বোঝে, কিন্তু মন বোঝে না। কেবলমাত্র দৈহিক সম্পর্কের জন্য যে ভালোবাসা তার ব্যক্তিগত মানুষকে দূরে ঠেলে দেয়, অন্য কাউকে নিজের জীবনে গ্রহণ করে, যে ভালোবাসায় দৈহিক বিনিময় খোঁজে, সেটা কখনো স্বচ্ছ ভালোবাসা হতে পারে না। আর ছেড়ে দেন আমাকে আপনার জীবনে ফিরে পাওয়ার আশা। কোন ভরসায় আপনার কাছে ফিরবো আমি? যে তার বইয়ের অপূর্ণতায় নিজেকে সংযত রাখতে পারে না, শুধুমাত্র শারীরিক স্পর্শের চাহিদায় পরকীয়ায় জড়ায়, সে যে বিয়ের আগে নিজের চরিত্র হেফাজত রেখেছে, এটাই বা বিশ্বাস করবে কে? আর যে ব্যক্তির চরিত্র নিয়ে এত সংশয়, তার সাথে আর যাই হোক সুখে সংসার হয় না। নির্লিপ্ত গলায় বাক্যগুলো পূর্ণ করে নিজের ডায়েরিখানা তাইয়েবের হাত থেকে ছিনিয়ে নিল সে, যার মাঝে বিগত 1 বছর ধরে প্রতিদিন এক পৃষ্ঠা করে নিজের অনুভূতি ঠেসে দিয়েছিল সে। সেগুলোর দিকে তাকিয়ে একটা তপ্ত শ্বাস ছাড়ল প্রিয়তা। তারপর বিবশ কণ্ঠে বলল, এসব আগের সৃষ্ট অনুভূতি।
যার অস্তিত্ব আমার নিকট এখন মৃত, আর মৃত অনুভূতিকে স্মৃতিরূপে জিয়ে রেখে লাভ নেই। কথাগুলো বলে আচমকা সে সবগুলো পৃষ্ঠা ছিঁড়ে ফেলল। তারপর সেগুলো উড়িয়ে দিল রাতের এই কালো বাতাসে। সেদিকে অসহায়ের মতো ফ্যাল করে তাকিয়ে রইল তাই। আবছা কালো অন্ধকারে প্রিয়তার লেখা সেই শুভ্র রঙা ৩৬৫ পৃষ্ঠা জুড়ে সাজানো ভালোবাসাময় অনুভূতিগুলো ঘুরপাক খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল চরম অবলীলায়। স্মৃতি বস্তুতে জিয়ে থাকে না প্রিয়তা, স্মৃতি জিয়ে থাকে মনে। তুমি এসব ছুঁড়ে ফেললেও কি আদৌ মন থেকে সে অনুভূতিগুলোর স্মৃতি মুছতে পারবে? ভারী নেত্রপল্লব তুলে ভারাক্রান্ত কণ্ঠে প্রশ্নটা করল তাই। প্রত্যুত্তরে প্রিয়তা ভাবলেশীন কণ্ঠে বলল, স্মৃতির ধারক মন হলেও বস্তু স্মৃতিকে বেগ দিতে সক্ষম। যেখানে স্মৃতির সন্ধান মেলে তা মুছে ফেলা মানে স্মৃতিকে মেরে ফেলা, আর মৃত স্মৃতি মনে থাকা না থাকা এক। প্রিয়তার গা ছাড়া অভিব্যক্তিময় উত্তরে রুষ্ট হলো তাই। অপ্রকৃতিস্থ কণ্ঠে বলল, তুমি যতই স্মৃতিকে মুছে ফেলো, এই আমিকে মন থেকে মুছতে পারবে? আমি তোমার ৩৬৫ পৃষ্ঠার সেই অধ্যায়, যে তোমাকে ভালোবাসতে শিখিয়েছিল, তোমার একপাক্ষিক সঙ্গী হয়েছিল, নিভৃতে যতনে তোমাকে আগলে রেখেছিল, সে আমিকে কি কখনো ভুলতে পারবে? আমি মানছি তোমার অভ্যন্তরে সৃষ্ট এই অনুভূতিগুলোতে আমি আঘাত করেছি, কিন্তু তাই বলে তুমি যা অভিযোগ করছো তা আসলেই কি ঠিক? একটু ভেবে দেখো তো সব। অন্ধের মতো কথা না বলে একটু বিচক্ষণের ন্যায় ভাবো একটু। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার আগে আরো একটিবার ভেবে দেখো সব। কেন তোমাকে বিয়ে করেছিলাম বলো? তোমাকে বৈধভাবে নিজের করতে নয় কি? তাহলে অবৈধ সম্পর্কে জড়াবো কখনো তা ভাবলে কি করে? তোমাকে যখন আমি বিয়ে করেছি তখন তোমার বয়স কম ছিল, আমাকে ভয় পেতে তুমি, এজন্য কি তোমাকে আমি সময় দেইনি? হ্যাঁ, আমি মানছি ভুল করে প্রথম দিন তোমাকে অ্যাপ্রোচ করার ট্রাই করেছিলাম, কিন্তু তারপরে কি আর কখনো স্বামীর অধিকার নিয়ে গিয়েছি? তুমি যখন সেদিন আমাকে তোমার কাছাকাছি যাওয়া নিয়ে সবার সামনে লজ্জায় ফেলেছিলে, তখনও কিন্তু আমি কিছু বলিনি। আমি কেবল তোমার বড় হওয়ার অপেক্ষায় ছিলাম, আর এর মাঝের সময়ে তোমার মানসিক সাপোর্ট চেয়েছিলাম, তোমার সংযত সঙ্গ চেয়েছিলাম। এসবও তুমি দাওনি, এর জন্য আমি কোনো অভিযোগও করিনি। তোমার বয়স কম বলে সব মেনে নিয়েছি কেবল। তোমাকে স্বামী স্ত্রীর মর্ম বোঝাতে চেয়েছি সব সময়। আমি ভেবেছি একসময় তুমি বুঝবে, অথচ দেশে থাকাকালীন তা কখনো সম্ভব তো হয়নি, বরং দেশের বাইরে গিয়েও তা হয়নি। আমি অনেক চাইলেও বিদেশ থাকাকালীন একটা দিন তুমি আমার সাথে ভিডিও কলে কথা বলোনি। অডিও কলে কথা বললেও হু হ্যাঁ মূলক জবাব ছাড়া বাড়তি কোনো কথা বলতে না। তোমার ব্যক্তিগত ফোন থাকা সত্ত্বেও আমাকে নিজে থেকে কখনো কল দিতে না, আমি দিলেও তেমন কথা বলতে না। এর জন্য তো একসময় আমাদের কথা বলাই টোটালি অফ হয়ে গেল। তাহলে আমি কোন ভরসায় বিশ্বাস করতাম আমাকে তুমি চাও, যখন সব ক্ষেত্রে তুমি আমাকে এড়িয়ে চলতে? আমাদের সম্পর্কটা দোদুল্যমান, তখন এমন অবস্থায় আরেকজনকে বিয়ে করতে চাওয়াটা কি আমার অন্যায়? তুমি বলেছ আমার ভালোবাসা মন বোঝে না, শরীর বোঝে। যদি এমনটাই হতো তবে বিয়ের পর তোমার ভয় পাওয়াটাকে কি আমি কখনো প্রাধান্য দিতাম? আমি যদি শরীরই বুঝতাম, একটা বছর এক বিছানায় আমার পাশে থাকার পরও তুমি এভাবে ভার্জিন থাকতে? তাছাড়া এখন তো তুমি প্রাপ্তবয়স্ক হয়েছ, এখন তো তুমি শারীরিকভাবে সম্পূর্ণ। তবুও কি শারীরিক চাহিদার জন্য আরেকটা বিয়ে করতে চাইতাম? একটু বুদ্ধি খাটিয়ে ভেবে দেখো তো সব। তুমি এ অবধি যা যা বলেছ আসলেই কি সব তাই কিনা? একটানা কথাগুলো বলে থামলো তাই। ব্যগ্রতার দরুন ঘন ঘন শ্বাস পড়ছে তার। সে কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো, তারপর আবারও বলল, এখন তুমি প্রাপ্তবয়স্ক ও প্রাপ্ত মনস্ক হয়েছ। আমি চাইলে এখন তোমার সাথে সাংসারিক কার্যে লিপ্ত হতে পারতাম, কিন্তু আমি ভাবতাম আমাকে তুমি মন থেকে মেনে নিতে পারোনি এখনো। আর মনবিহীন বৈবাহিক জীবন আমি বৈধ ধর্ষণ ভিন্ন অন্য কিছু ভাবতে পারিনি। একে অপরকে ভালোবেসে দুজনের একত্রিত হওয়া হলো প্রেম, আর যে কোনো একজনের অনিচ্ছায় একত্রিত হওয়া হলো কাম। কাম সাধনা আমার চাই না, মনবিহীন দেহ আমার চাই না। তাই তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যেখানে তুমি মন থেকে সুখী থাকতে পারো সেখানে যাও।
তোমাকে ভালোবাসি, তাই তোমার ভালো থাকাটাই মুখ্য ছিল আমার নিকট। অথচ তুমি এসব যা নয় তাই বললে। তুমি তখন কোর্টেও আমার সাথে মিসবিহেভ করেছ। আমি কিছু বলিনি, তোমার জায়গায় নিজেকে বসিয়ে ভেবেছি। তুমিও তেমন একবার তোমাকে আমার জায়গায় বসিয়ে দেখো। আশা করছি বুঝতে পারবে এটা আসলেই অন্যায় নাকি ভুল। প্রিয়তা এবার স্তব্ধ হয়ে গেল। তাইবের কথাগুলো তার মস্তিষ্কে বাজতে লাগলো। নিজের চোখের সামনে যেন ভেসে উঠল সবটা। তাইবের একটা কথাও মিথ্যা নয়। সে সবসময় এড়িয়ে এড়িয়ে চলেছে তাইবকে। বিয়ের প্রথম দিনের ঘটনাটা ভয় পাইয়ে দিয়েছিল তাকে। তারপর থেকে ভয়ে এড়িয়ে চললেও পরবর্তীতে অস্বস্তির দরুন এড়িয়ে চলত। আস্তে ধীরে সেটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আর ফোন কলে তার সাথে কথা বলতো না জড়তার দরুন। ভিডিও কলেও আসতে লজ্জা পেত। কিন্তু এসব যে ঐকান্তিক ব্যাপার হবে তা সে জানতো না। হুট করেই লজ্জা পেয়ে গেল সে। একপাক্ষিক নিজের দিকটা ভেবে অন্যের উপর দোষারোপ করাটাও চরম অন্যায়। শক্ত পাথরের ন্যায় মনের আড়ালে সৃষ্টি হওয়ার অনুশোচনায় চাপা পড়ে গেল সে। অনুতাপে পড়তে লাগলো কেবল। তাইবের অনুতপ্ত সুর এবার তার কণ্ঠে এলো। সে কাপা গলায় বলল, আপনি যা করেছেন তাকে যদি আমি অন্যায় বলে থাকি, তবে আমি আপনাকে যা অপবাদ দিয়েছি তা ঘোর অন্যায়। আপনার চেয়ে বড় শাস্তি আমি ডিজার্ভ করি। কথাটা বলে মাথা নত করে ফেলল সে। প্রিয়সিনীর মুখশ্রী পানে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল তাইব। ধাতস্থ কণ্ঠে বলল, জেনে বুঝে করা দোষ অন্যায়, কিন্তু অজান্তে করা দোষ অন্যায় নয়, বরং ভুল। তুমি জানাতে বা অজানাতে কোনো বাদ বিচার না করে নিজের ইগো যা বলেছে, নিজের একপাক্ষিক দিকটা ভেবে এসব বলছো। আমিও নিজে থেকে যা ভেবে নিয়েছি তাই ধরে সিদ্ধান্ত নিয়েছি। আমরা মিউচুয়াল সিদ্ধান্তে না গিয়ে দুজনেই নিজেদের মতো একক সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দুজনের দোষটা এখানেই। এটাকে অন্যায় বলতে পারি না, এটা ভুল। পরিস্থিতিটাই হয়তো এমন ছিল যে এই ভুল করতে বাধ্য হয়েছি আমরা। কিন্তু এই ভুল এখনো সংশোধনযোগ্য। তার জন্য অবশ্যই দুজনের সঠিক বুঝ দরকার। কথাগুলো নীরব হয়ে শুনল প্রিয়তা। বেশ কিছু সময় ধরে কিছু ভাবল সে। তারপর দ্বিধান্বিত কণ্ঠে বলল, কিন্তু নীলা আপুর ব্যাপারটা? তাইব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মলিন কণ্ঠে বলল, আমার আর নীলির মাঝে এমন কোনো সম্পর্ক নেই যেখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। বিয়ের ডেটও ফিক্সড হয়নি, তাই ওটা কোনো বিষয়ই নয়। সে আমার ছোটবেলার বান্ধবী ছিল। সব ক্লাসে একসাথে পড়েছি আমরা। আমাকে সে আগে থেকেই পছন্দ করত। আমাদের দোদুল্যমান সংসারে যখন তোমার কোনো মানসিক সাপোর্ট পাইনি, তখন আমাকে সাপোর্ট দিয়ে এসেছে সে। আমার ইউকে থাকাকালীন অসুস্থতার সময়টা যখন তুমি জানতেও না, তখন আমার খেয়াল রেখেছে সে। আমার বিপদে আপদে যখন তোমাকে পাশে পাওয়ার কথা ছিল, তখন নীলই পাশে থেকেছে। আর সে যখন আমার সমপর্যায়ে থেকেছে সব সময়। তাই এখানে ভালোবাসা ছাড়া অন্য কোনো স্বার্থও নেই। আমার চেয়ে বেটার ছেলে ডিজার্ভ করে সে, তাও আমার সঙ্গী হতে চেয়েছে। সবটা বিবেচনায় আমি ভেবেছিলাম যখন আরেকজনের সাথে ইনভলভ হতেই হবে, তখন হোয়াই নট নীলি। তাই ওকেই প্রথম বিয়ের প্রস্তাবটা দেই আমি। সে রাজি হওয়াতে বাসায় জানাই যে দেশে ফিরে ওকে বিয়ে করব। ওর আমাকে বিয়ে করতে আপত্তি না থাকলেও সতীনের সংসার করাটা তার রেপুটেশনে লাগতো, তাই তোমাকে ডিভোর্স দিতে বলে। বাকিটা তো তোমার জানাই। কথাগুলো শুনে কেমন বিষণ্ণ সুন্দর অনুভূতি হলো প্রিয়তার। তাইবের কোনো পরকীয়া ছিল না। সে কেবল ভালোবাসার অভাবে পড়ে আরেকটা বৈধ জীবনে পদার্পণ করতে চেয়েছিল মাত্র। তার পুরুষ এখনো শুদ্ধ, সৎ চরিত্র সে। অথচ সে কি না কি ভেবে মনে কষ্ট পুষল। ব্যাপারটা ভাবতেই দু চোখ ভিজে গেল তার। তাইবের দিকে দৃষ্টি দিল প্রিয়তা। লোকটা পবিত্রভাবেই তার জীবনে এভাবে ফিরে এসেছে, ব্যাপারটা আনন্দক্ষণ মুহূর্ত হলেও ভুলগুলো কেমন পীড়া দিল। তাই খুশি হয়েও খুশি হতে পারল না সে। আবার মনে ঘৃণাও ঠাঁই দিতে পারল না আর। সে শেষবার মতো ইতস্তত কণ্ঠে বলল, কিন্তু নীলি আপু তো আপনার আর তার বিয়ের অপেক্ষায়। আপনি আমার জীবনে ফিরলে তার নিকট ভিলেন হয়ে যাবেন না? কথাটা শুনে ভ্রু কুঁচকে তাকালো তাইব। তারপর নিষ্প্রিয় কণ্ঠে বলল, নিজের প্রেয়সিনীর জীবনেই যদি ভিলেন হয়ে বাঁচি, প্রেয়সিনীর জীবন গল্পের ভিলেনের নিকট হিরো হয়ে কী লাভ? কথাটা বলে লম্বা শ্বাস নিল সে। প্রত্যুত্তরে স্মিত হাসল প্রিয়তা। তারপর উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা চলল। নিজেরা কিছুটা সময় দিল নিজেদের। সেই সময়ের স্রোতের টানে অনুশোচনার পানিতে নিজেদের মনে সৃষ্ট পূর্ব অনুভূতিগুলো ধুয়ে এখন একই অনুভূতি সৃষ্টি হলো। নিভৃতে সেই অনুভূতিকে উপভোগ করলো তারা। রাত্রি গাঢ় হলো। রাতের হাওয়া বৃদ্ধি পেল। সেই হাওয়ায় চুলগুলো উঠতে লাগলো প্রিয়তার।
যেগুলোর কিছু অবাধ্য অংশ তাইয়েবের শরীর ছুঁয়ে দিল। খানিকক্ষণ আবছা আধারের মাঝে তাকে দেখে গেল তাইয়েব। অতঃপর রাজভারী কণ্ঠে বলল, কি করবে এখন? প্রিয়তা ইতস্তত করে বলল, ভালোবাসায় সৃষ্ট ক্ষত মলম লেগেছে, ক্ষত না সারিয়ে উপায় আছে? কথাটা শুনে স্মিত হাসল তাইয়েব। বুকের বাঁ পাশে শীতল এক শিহরণ বইল। সেই শিহরণ ছুঁয়ে দিল প্রিয়তাকেও। বুক ভরে শ্বাস নিল সে। তারপর তাইয়েবের কাছ ঘেঁষে দাঁড়িয়ে গেল। তাইয়েব তার আগমনের অর্থ বুঝল। স্মিত হাসল সে। তারপর তার 2 হাত দিয়ে প্রিয়তার 2 বাহু আঁকড়ে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে। কথাটা শুনে লজ্জালো হাসি দিল প্রিয়তা। তারপর আস্তে ধীরে তাইয়েবের গায়ের সাথে লিপটে গেল। তাইয়েবও জড়িয়ে নিল তাকে। প্রিয়তা নিচু কণ্ঠে বলল, হৃদয় মাঝে বেঁধে রাখবো আপনাকে, খুব খেয়ালে নিভিতে যতনে। কথাটা বলে লজ্জা পেল নিজেই। মুখ গুজে ফেলল মেঘরাজের বুকের মাঝে। তার লজ্জায় স্মিত হাসির রেখা ফুটল তাইয়েবের অধরে। সে আরো খানিকটা নিজের সাথে মিশিয়ে নিল প্রিয়সিনীকে। তারপর তার কপালে অধর ছুঁয়ে বলল, ভালোবাসি প্রিয়। মাত্র 2 শব্দের বাক্যটিতে কেঁপে উঠল প্রিয়তা। এক অন্যরকম মুগ্ধতার সাক্ষাৎ পেল সে। সে মনে মনে ভাবল, ভাগ্যিস সে সেই 365 পৃষ্ঠার অনুভূতি লিখেছিল। তা না হলে এই মানুষটাকে তার পাওয়া হতো না। এত মধুর স্বরে মধুমাখা শব্দ দুটিও শোনা হতো না তার। সার্থক তার কাব্যগাথা, সার্থক তার 365 পৃষ্ঠা। যে পৃষ্ঠার বান্ডিল নিজ হাতে ছিন্ন করলেও একত্রিত করে দিয়েছে তাদের। এখন থেকে এমন হাজারো 365 পৃষ্ঠা লিখিত হবে তাদের জীবনের অভিধানে, হয়তো দৃশ্যমান কালের শব্দে অথবা মনের মাধুর্যময় কালের নৈশব্দে। কিন্তু এই ছেঁড়া পৃষ্ঠাগুলো আজীবন মনে গাঁথা থাকবে তাদের, তাদের প্রণয় কাব্যের সূচনা বিন্দু হয়ে। সমাপ্ত।